আচ্ছা, প্রশ্নটা হইল নাস্তিক, মুরতাদ অথবা কাফের যাই বলেন আপনারা, আপনাদেরকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন নাম্বার হলো এটা, একটা আপনার এবং আপনার বাবার, আমরা তো সবাই বাবার এক এক ফোঁটা বীজের মাধ্যমে আমরা মানুষ তৈরি হয়। এটা তো আপনি জানছেন কিভাবে ভাই? এই মানুষ, ওয়েট না ওয়েট না ওয়েট আমি ওয়েট 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 আপনার ওয়েট কাছে ওয়েট জানতে চাইতেছি। আরে ভাই ওয়েট এক করেন না, ফোঁটা আস্তে আস্তে যান এক না, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান রে ভাই, ভাই রে জি বলেন করেন বলেন। প্রশ্ন করেন, আস্তে আস্তে যান। এই যে এক ফোঁটা বীর্যের মাধ্যমে যে মানুষের জন্ম হয় মায়ের পেটে, এই জিনিসটা আপনি হুম। জানছেন কিভাবে সেটা যদি একটু বুঝাইতেন আগে। এই জিনিসটা আমি জানছি কিভাবে বলতে, এই জিনিসটা কি কেউ আমাকে জানাতে হবে না, এটা যেভাবে প্র্যাকটিক্যালি আসতেছে স্তর বাই স্তর, এটা আমরা দেখতে, যার যেটা চোখে দেখা ওটা কি আমরা দেখতেছি না, তাহলে একটা মানুষ কিভাবে গর্ভপাত হয়? ভাই আপনি মানুষ আমারে যদি, কেন, আমারে কেন জিগাইতেছেন? আপনাকে আমি জিগাইলাম ভাই আপনি এটা জানছেন কিভাবে? ছোটকালে হয়তো কারো মুখে শুনছেন প্রথমে, তারপরে হয়তো দেখছেন একজন মহিলারে দেখছেন গর্ভবতী, তখন দেখে তাহলে বলছেন। তাহলে আপনি বিশ্লেষণ মোহাম্মদ করেন। হোসেন ভাই কথাটা একটু শোনেন, কথাটা একটু শুনে নেন আমি আগে। একটু আপনাকে বলেন, তাহলে কথাটা আগে শুনে লন, কথাটা শুনে মানুষ লন, কিভাবে জন্ম কথাটা হয় শুনে বলেন। লন, কথাটা শুনে জি লন, বলেন। কথাটা শুনে লন। এই যে এই জিনিসটা তো আপনি আপনার অভিজ্ঞতার মাধ্যমে জানছেন, তাই না? জি আপনার যে জীবনের যে অভিজ্ঞতা, ছোটবেলা থেকে যে বড় হওয়া ডেভেলপমেন্ট, এই হুম। অভিজ্ঞতা থেকে আপনি জানছেন যে এইটা আপনার নিজের শরীরেও এরকম হয়েছে, যে আপনার নিজের শরীরেও এই ধরনের ঘটনা আপনি দেখছেন, নিজের জীবনে এই জিনিসটা দেখছেন। জি ভাই আপনার এইভাবে আপনি এই জিনিসটা এই এই জিনিসটা তো আপনার কোনো অন্ধবিশ্বাস না নাকি? আমি যদি বলি অন্ধবিশ্বাস না, তাহলে এখন সেটাই তো আমার আমি প্রশ্ন হবো, তাহলে তাহলে সেটাই আপনি কিভাবে আসলেন? আপনি কি এক ফোঁটা বীর্যের মাধ্যমে আসেন নাই আরে ভাই আমি তো আপনাকে দুনিয়াতে? বলি নাই যে আমি অন্য কোনো ভাবে আসছি, সেটা তো আপনাকে আমি বলি নাই, আমি জাস্ট না, তা আমার প্রশ্ন হলো যে মানুষটা এক ফোঁটা বীর্যের মাধ্যমে একটা মোহাম্মদ মানুষ ভাই তৈরি আমার হয়, কথা ওই কথাটা মানুষটার কথাটা কারিগর কে? এটা আপনি ভাই আপনাকে একটু মিউট করে রাখতে হচ্ছে। ফারাজ ভাই দেখছেন ভাই, মানে কেমনে কথা বলবো মুমিনদের সাথে, কিভাবে কথা বলা সম্ভব ফারাজ ভাই? ফারাজ ভাই আপনি কি কিন্তু আমার কথা হচ্ছে যে এক ফোঁটা বীর্যের মাধ্যমে যে আপনি আসলেন, এটা কেমনে আসলেন, আপনি কেমনে জন্ম নিলেন, আপনি কি কেমনে কি হইতেছে আপনি আমার একটু বলেন। না না, ওইটা আপনি একটু বিশ্লেষণ বলেন। কিন্তু এখন আমার আপনারা কথা তো হচ্ছে যে কাউকে আপনি যে মানেন না। এক ফোঁটা বীজের মাধ্যমে যে আসলেন, এটা কেমনে আসলেন, এটা কিভাবে আসলেন, আপনার তো, আমি তো এটা দেখছি ছোটবেলা থেকে, আপনি কিভাবে আসলেন এটা বলেন। না না, আমি আপনাদের থেকে কিন্তু আমার কথা না হচ্ছে শুনতে আপনি যে চাইতেছি, এক ফোঁটা ক্লিয়ার হয়ে বীজের যাচ্ছে, মাধ্যমে আসলেন, একটু কেমনে ক্লিয়ার হতে আসলেন, ওটা চাইতেছি। কিভাবে আসলেন, ওটা কি জন্য আসলেন, ওটা বলেন। ভাইয়া আমি একটু ক্লিয়ার হতে চাইতেছি, আমি কিন্তু জানি না, আমার কথা আপনি হচ্ছে যে আমাকে আমি বলবেন। ক্লিয়ার হতে চাইতেছি যে আপনি আপনার এক আমি ফোঁটা বীজের মাধ্যমে যে আপনি আসছেন, ওটা কেমনে আসলেন, ওটা কিভাবে আসলেন, ওটা কেমনে আসলেন, ওটা বলেন। সেটা তো আমি জানি, আমরা এক কিন্তু ফোঁটা আমার কথা বীর্যের হচ্ছে মাধ্যমে মানুষ তৈরি হয়েছি। এখন আপনি কি বীর্যের মাধ্যমে আসলেন, না আপনাকে উপর থেকে পাড়া দিছে? আপনারা তো ভাই কাউকে বিশ্বাস করেন না, ঠিক আছে? এখন ভাই প্রশ্ন আপনি হলো, কি আমাকে শুধু এটা বিশ্লেষণ সার্কাজম করেন, ফার্কাজম আপনি বোঝেন কার না ভাই। মাধ্যমে আসলেন? আপনি কি আপনার বাবার এক ফোঁটা বীর্যের মাধ্যমে আসলেন, না আপনাকে উপর থেকে পাঠায় ও দিছে? ভাই, আমার আমার বাবা যে এক ফোঁটা বীর্য হাসেন না এটা ভাই, মাটির মধ্যে হাসবেন না। ফেলাইছিল, এটা এক এটা ফোঁটা একটা বীর্য একটা মাটির মধ্যে অভিশাপ। ফেলাইছিল, ওখানতে আমি গজাইছি না ভাই। না, আপনি কিভাবে আসলেন? আপনি দুনিয়াতে আপনার মায়ের বীর্যের মাধ্যমে সার আসছেন? দিছিল ফারাজ ভাই, আপনার এখানে কি সার দিছিল? না না না, আপনি আমি তাহলে দেখি নাই আপনি ভাই, তাহলে আমি আপনি অনেক আপনার ছোট মায়ের গর্ভে ছিলাম, আসেন নাই? কিন্তু আমি শুনছি, কিন্তু আপনি শুনছি আপনার যে মায়ের এক ফোঁটা গর্ভে বীর্য আসলেন, না আসেন নাই? সেটা আমি বলি, সেটা বলেন, জাতি জানুক। আচ্ছা আপনারা নাস্তিক আচ্ছা যারা, তারা তারা মায়ের মা বাবার মাধ্যমে, বীর্যের মাধ্যমে আসে নাই। তারা আচানক উপর থেকে সৃষ্টি হয়েছে আদম। বলেন। মানে আপনি গজাইছি, আপনি মনে করেন গজাইছি ভাই, ফারাজ গজাইছি মাঠের, ফারাজ মাঠের ভাই, মধ্যে পড়ছিল বুঝছেন বীর্য এক ফোঁটা, ওইখান দিয়ে আবার মাটির ভিতর তো ফুক তাহলে দিয়ে আপনার বাড়িতেছে বাবা আমি। তাহলে ও আপনার ওর বাবা খোদা, আমি আপনার কোথা মায়ের থেকে বীর্য আসলাম। দেয় নাই? আপনার ফারাজ বাবা ভাই ওনারা, আপনার মায়ের বীর্য আমার ফারাজ ভাই কারণে আপনি আমার আসেন নাই? আমার মায়ের, আমার মায়েরও বীর্য ছিল ভাই। তাহলে আপনার আপনার মায়ের মায়ের বীর্য বীর্য নাকি? নাই? ফারাজ ভাই আপনার উনি মা মনে বাবার করেন, মাধ্যমে নাই আপনি ভাই, আসেন নাই? আপনার মায়ের আছে, আপনার মায়ের বীর্য আছে ভাই। আপনার এটা মা, ভাই মোহাম্মদ ভাই এক না না সেকেন্ড, না, আসিফ এক ভাই, সেকেন্ড, আপনি আমার প্রশ্নটা একটু আপনি দেখেন।
দেখেন শুনছি আপনি তো প্রশ্ন, হাসতেছেন, শুনছি প্রশ্ন, আপনি শুনছি রে ভাই। কপাল পোড়া ভাই রে, জাতি আমরা, শুনছি। বুঝছেন? ভাই শুনছি রে প্রশ্ন ভাই, শুনছি। মুমিন ভাইয়ের মায়ের বীর্য হয়ে গেছে ভাই রে ভাই। মুমিন ভাই আপনার মায়ের ডাক্তার ফরাজ দেখান ভাই, ভাই, আপনার মায়ের যদি বীর্য বের হয় ফরাজ ভাই, উনি কেমনে মনে করেন নাস্তিকরা বিশ্বাস করে যে নাস্তিকরা আকাশ থেকে মাটিতে পড়ছে, কিন্তু ওনারা ইমানদার মুসলমানরা বিশ্বাস করে ওনারা মায়ের পেটে গর্ভে। ভাইয়া এখানে মুসলমান হিন্দু মুসলমানের কথা আসে না তো ভাইয়া, কেন এটা আপনার প্রশ্নটা আবার অন্যদিকে নিতে চাচ্ছেন? আমি বলতেছি আমি আপনি আচ্ছা এই দুনিয়াতে কিভাবে আগমন করছি, আমি আপনি সেটা একটু বিশ্লেষণ মোহাম্মদ করেন। ভাইয়া, এটার কারণ আপনার আম্মুর কি বীর্য হয় ভাইয়া? আপনার আম্মুর বীর্য নাই? না ভাই, আমার কারো আম্মুর বীর্য নেই, আপনার আম্মুর আছে। না না, আপনি আপনার আপনার আম্মু কি ট্রান্স নাকি ভাইয়া? না না, আপনার আপনার আম্মুর কি, ভাই আপনার আব্বুর আপনার আম্মুর ভিডিওটা অন করেন ফরাজ ভাই, ভিডিওটা অন শুনেন, করতে হবে না। ইয়া ভাই, মোহাম্মদ ভাই, আমার প্রশ্নটা আমি মোহাম্মদ ভাই, সিনসিয়ারলি কথা বলছি। শুনেন, কথা শুনেন, আপনার ভিডিওটা শুনেন, একটু অন করে আপনার একটু দেখে আপনার সাথে আমার কথা বলি। প্রশ্নটা আপনাকে সিনসিয়ারলি ভাবে মোহাম্মদ বলছি, হোসেন ভাই, আমি আপনি মোহাম্মদ হোসেন ভাই, দুনিয়াতে কথা শুনেন এক না, ফোঁটা কথা বীজের শুনেন। মাধ্যমে আসলাম, এই বীজের মাধ্যমে আসার পিছনে কারিগর কে, কিন্তু এই এটা জিনিসটা আপনি কার বিশ্লেষণ বীর্য করেন। ভাই? এটা কার বীর্য? এটা আপনার বাপের বীর্য না আপনার আম্মার বীর্য? অবশ্য বাপের বীর্য। আর মায়ের বীর্য? বীর্যটা? মায়ের বীর্যে কি সন্তান ভূমিষ্ঠ হয়, না বাপের বীর্যে সন্তান ভূমিষ্ঠ হয়? মায়ের বীর্য উদাউদি। হ্যাঁ, ওদের মায়া থাকে নাকি? এর মা ট্রান্স ভাই, এর মায়ের বীর্য কাজ শুনেন, করে না, এর মা ট্রান্স। আপনারা নিজেকে নিজে নাস্তিক আর আস্তিক বলেন, কাফের বলেন, যেটা দাবি করেন, আমার এই প্রশ্নটার জবাব তো দিতে। মুমিন ভাইয়ের মায়ের বীর্য আমার আছে ফার্স্ট অফ অল, আমার এবং শুনেন, একটু আমার ক্যামেরাটা অন করতে পারেন ভাই। মায়ের বীর্যটা হচ্ছে কি বেকার বীর্য, এতে কোনো কাজ হয় না। কি রে ভাই, আপনি ভাই? ক্যামেরাটা একটু অন করেন ভাই, আপনার চেহারাটা আমরা একটু দেখতে চাই, আপনার নুরানি চেহারাটা আমরা একটু দেখি একটু। আপনি আমি সিনসিয়ারলি একটা না ভাই, ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অন করে একটু কথা বলি সিনসিয়ারলি। আমরা সিনসিয়ারলি আলোচনা করব যে মায়ের বীর্য কেন কাজ করে না, কেন মায়ের বীর্য হচ্ছে অচল বীর্য, কেন মায়ের বীর্যের কোনো মূল্য থাকবে না, মায়ের বীর্য থাকবে এটা কাজ করবে না কিভাবে। আমরা ক্যামেরাটা অন করে কথা বলবো। ভাইয়া বলেন, ক্যামেরাটা প্লিজ অন করেন। হ্যাঁ প্লিজ ভাই, মোহাম্মদ হোসেন ভাই, ক্যামেরাটা অন করেন ভাই। আন্টির বীর্য ভাই না, এটা কোনো কথা ভাই? হ্যাঁ, কি ভাই, আমি শেষ ভাই, ওনার আমার বীর্য ভাই। স্পার্ম ডোনেশনে ওনার বাপও যেতে আর ওনার আম্মাও যেতে। ও মাই গড, এটা কি রে ভাই? হোসেন ভাইয়া, ক্যামেরা অন করেন ভাইয়া, ক্যামেরা অন করে আমরা কথা বলি, সিনসিয়ারলি কথা বলবো, নো ওয়ারি। প্লিজ ভাই ক্যামেরাটা একটু অন করুন। বলবো একটু ক্যামেরাটা, আপনার চেহারাটা দেখে তারপর বলবো ভাই। মোহাম্মদ হোসেন ভাই, ক্যামেরাটা অন করেন, দেখেন ক্যামেরা বাটনটা আছে, চাপ দেন, আপনার চেহারাটা একটু দেখি আমরা। ও ভাই, মোহাম্মদ হোসেন ভাই, ও মোহাম্মদ হোসেন ভাই, ক্যামেরাটা একটু অন করেন না। ভাই ক্যামেরা অন করে আপনার মুখেই রেখেন ভাই, বীর্য আবার বোতলে করে আন্টির বীর্য নিয়ে এসে করেন না। Oh my God! আমার প্রশ্নটা যে সিনসিয়ার ছিল এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই ফারাজ ভাই, আমার প্রশ্নটা সিনসিয়ার। মায়ের বীর্য হয় কেমনে ভাই? কেমনে ভাই মায়ের বীর্য হয়? এটা কি ভাই? বাপের বীর্য থেকে জন্ম হয়েছে, মায়েরও বীর্য হচ্ছে, কিন্তু ওই মায়ের বীর্য হচ্ছে বেকায়দা বীর্য, ওই বীর্যের কোনো কাজ নেই। মনে করেন এই কথা শুনে আমারটা মাথায় এটা গেছে, মনে করেন। কি ভাই?
ভাই হোসেন ভাই প্লিজ একটু ক্যামেরা অন কর ভাই, একটু কথা বলি আপনার সাথে, ক্যামেরা অন করে কথা বলি একটু কর্নার সিনসিয়ারলি সিনসিয়ারলি পুরা পুরা সিনসিয়ারলি কথা বলবো, নো ওয়ারি। উনি তো আর কোনো সারা শব্দ করছে না ভাই। ভাই আপনার সাথে ক্যামেরা অন করেই কথা বলবো ভাই, অনলি আপনার সাথে ক্যামেরা অন করে কথা বলা পসিবল, প্লিজ ক্যামেরাটা অন করেন। মারাজ ভাই আমি আজকে তাহলে বিদায় নেই, চলে যাবেন ভাই আপনি। আপনার একটু মজা নেন। মুমিনের মায়ের বীর্য বাড়িতেছে, এটা আপনি সলিউশন না করে আমি চলে যাবেন, দেখতে এটা কোনো কথা? ইন্টারেস্টেড না ভাই, এটা দেখতে ইন্টারেস্টেড না। কিন্তু ভাই এই যে আপনি দেখতে ইন্টারেস্টেড না, সায়েন্টিফিক মেরাক্কল হয়ে যাবে এই জায়গায়, আপনি এত বড় একটা জিনিস উইটনেস করতে ইন্টারেস্টেড, এটা কেমনে পসিবল ভাই? ডোন্ট ওয়ারি, আমরা কেউ কানিজাপুকে বলবো না, ডোন্ট ওয়ারি, কেউ বলবো না, কেউ জানবেই না। আমাকে জাজ করবেন না তো? না না, চার্জ করবো না ভাই, চার্জ করবো না। বলেন ইয়ে ভাইয়া, মায়ের বীর্য আজকে আসলে বিদায় নেই ভাই, পরে আবার আসিফ ভাই আপনি চলে যেতেছেন দেখে আমি ব্যাগ থেকে ঢুকে গেলাম নিজেই। একটা ইয়া আছে ভাই, আপনি ওই যে ডিবেটের কথা, ডিবেট তো না 10 মিনিট সময় দিতে বলছিলেন না ভাই? সরি, আপনাদের এই যে বীর্যের বিনোদনের মাঝখানে থামায় দিলাম, আপনি চলে যেতেছেন তাই ঢুকলাম। অসুবিধা নেই, বলেন। এখন কথা হইতেছে যে আপনি 10 মিনিট সময় দিবেন বলছেন, কিন্তু এগুলাতে কোনো লাভ নেই। আপনার হচ্ছে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম লাগবে, অথবা আপনার প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিতে হবে। কেন 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা একটু ভিডিওটা একটু দেখি, তাহলে দেখি এখানে তো এরকম কিছু বলা নাই, সে তো এরকম কিছু বলে নাই, সে বরঞ্চ বলছে যে 10 জনের বিপক্ষে সে একা, 10 জনের বিপক্ষে সে একা দাঁড়ায় থাকে, একা কথা বলবে, তাকে জাস্ট 10টা মিনিট কথা বলতে দিলেই সে একদম দাঁতটা ভাইঙ্গা 10 কোণে হারায় দিয়ে চ্যালেঞ্জ করছে সে। আমরা দেখি সে কি বলে, শোনেন। নাকে আঙ্গুল দিয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেন, একটু শোনেন। আমি এই টপিকে, আমি এই যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে, নাস্তিকদের থেকে 10 জন থাকবে আর আমি একা থাকবো, 10 মিনিট সময় নেবো, 10 মিনিটে ওদেরকে হারাবো, চ্যালেঞ্জ করে বলতেছি। আমি এই টপিকে, আমি এই যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে, নাস্তিকদের থেকে 10 জন থাকবে আর আমি একা থাকবো, 10 মিনিট সময় নেবো, 10 মিনিটে ওদেরকে হারাবো। আচ্ছা, এখানে তো ভাই এরকম কিছু আমি দেখলাম না। ওই যে মানে আপনার লাইভের মাঝখানে আমি কমেন্টে দেখছিলাম কয়েকজন বলছে যে ওরা লাইভ করতেছে, তো ওইখানে যে কয়েকজন কমেন্টে বলছে যে যান, আপনি তো 10 মিনিট চাইছেন, আসিফ ভাই তো বললো 10 মিনিট দিবে, বলছে না আমার সাউন্ড কমায় দেয়। ভাই আপনারা স্ট্রিমিয়ারে কি করেন এগুলো? আপনারা সাউন্ড টাউন্ড কমায় দেন, মুমিনদের নাকি আপনারা ভলিউম কমায় দেন, মুমিনরা কথা বলতে পারেন, আপনাদের থার্ড আরেকজন থাকে যে পিছন থেকে সবকিছু কন্ট্রোল করে। না না, 10 মিনিট যদি সে ঠিকভাবে কথা বলতে না পারে তাহলে আরো 10 মিনিট নিবে আমার কাছ থেকে, অসুবিধা কি? 10 না মিনিট, কিন্তু 10 তার মিনিট। কন্ডিশন এখন এটাই তো, এটাই স্পিন হয়েছে তো, স্পিন হয়ে কন্ডিশনটা এখন এরকম দাঁড়াইছে যে আচ্ছা, আপনার ঠিক স্ট্রিমিয়ার্ডের অ্যাক্সেস দিতে হবে, এবং আপনার প্ল্যাটফর্মে যদি করেন তাহলে স্ট্রিমিয়ার্ডের অ্যাক্সেস দিতে হবে আপনার। তাহলে স্ট্রিমিয়ার্ডের অ্যাক্সেস দিলে তখন সে 10 মিনিটের ভিতরে তার বিপক্ষে 10 জন যখন নাস্তিক থাকবে, 10 জনকে সে 10 মিনিট বইলেই তার এটা তো আসলে দরকার নেই। এবার সে যদি নিজেও লাইভটা স্ট্রিম করে, হ্যাঁ, সে যদি নিজে এই লাইভটা নিজের প্ল্যাটফর্মে যদি স্ট্রিম করে, সেখানে তো তার দরকার নেই, ওখানে সরাসরি দেখা যাবে যে তার প্ল্যাটফর্মে ঠিকই শব্দ ঠিক মতো আসতেছে, আমাদের প্ল্যাটফর্মে ঠিক মতো আসতেছে না। এখন এইটা করতে মানে আপনি যে চিন্তা করেন যে আপনার সিকিউরিটির জন্য আপনি কেন আলফিল সলমন ভাই, সে যদি ওবিএস দিয়ে নিজের প্ল্যাটফর্মে ওবিএস এর যে স্ট্রিমটা সেটা যদি শেয়ার করে, তাহলে তো তার কথা তো সেখানে শোনাই যাচ্ছে, অসুবিধা কোথায়? না, এটা তো আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি, একটা বুলশিট ক্লেম। এখান থেকে কে সাউন্ড কন্ট্রোল করে ভাই? আমরা সবাই লাইভে, আর সাউন্ড যদি তাকে কমায় দেওয়া হয় তাহলে তো পাবলিকই বোঝা যাবে যে নাস্তিকরা মানে ভয় পেয়ে সাউন্ড কমায় দিছে, 10 মিনিট কথা বলতে দেয় না, এটা তো পাবলিক বুঝেই যাবে। তখন তো আমরা মানে কোনো সে কিছু না বলেই তো জিতে যাবে তাইলে সে, তাই না? সে মনে করেন 10 মিনিট চুপ করে বসে থাকলে তো সে জিতে গেল, তাহলে তো আমাদের তো নৈতিক পরাজয় তো আমাদের হয়েই গেল, তাহলে তো আর তার কথাও বলতে হইলো না, তাহলে তো এটা তো আরো ছক্কা ভাই। এক্স্যাক্টলি, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আপনি একটা ইউনিভার্সিটির প্রফেসর না শিক্ষক, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক, আপনি ক্লাস 5 পাস করা একজন মানুষ, আপনি 5 পাস করা মানুষ কেন ইউনিভার্সিটি শিক্ষকের সাথে কথা বলতে চান? কিন্তু এই ইউনিভার্সিটির শিক্ষককে যখন আমি এই ইউনিভার্সিটির শিক্ষককে জিজ্ঞেস করা হয়েছিল আমার সম্পর্কে, সে তো তার তো
প্যান্ট খুলে গেছে, সে তো মানে প্যান্ট ভিজায় ফেলছে আমার নাম শুনে। কিন্তু আপনি তো ক্লাস 5 পাস আসিফ ভাই, আপনার কথা শুনে প্যান্ট ভিজে গেল কেন? এটা তো আমি জানি না ভাই, এটা তো বুঝতে পারলাম না। যে আমরা একটু দেখি সেই ফারাজ ভাই, ফারাজ ভাই আপনি কি ওই ভিডিওটা কি কোথায় আছে আমার? আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি কোথায় যেন আছে। এটা মনে হয় সংশয় মূলে থাকতে পারে আসিফ ভাই। এই যে পাইছি। আমি একজন প্র্যাকটিসিং পায়াস মুসলিম এবং বলা যায় যে আমি একজন ইসলামিস্ট। যারা আসিফ মহিউদ্দিনের কথা বলছে বা আরো কি নাম বলছে পেতে বলছে, হ্যাঁ আমি ওনাদের অনেকগুলো ইয়ে শুনেছি। অনেক পড়াশোনা করে, অনেক স্ক্রিনশট নেয়, অনেক তথ্য বলে, অনেক রেফারেন্স ইনফরমেশন, অনেক কিছু নিয়ে আসে, অনেক হিস্ট্রি তারা নিয়ে আসে। এগুলো আসলে আমি পারি না। অন ক্যামেরা আমার মানে এই জিনিসটা আমি ওকে আমি বলছি যে দিস ইজ এ প্লেন কনফেশন, যে অনেকেই অনেক কিছু অনেক রেফারেন্স যেভাবে জানে, আমি আসলে তত কিছু জানি না। মানে আমার জানাটা হচ্ছে মোর আর্গুমেন্ট বেস, আর্গুমেন্টেটিভ অ্যান্ড কনসেপচুয়াল। অনেক বেশি রেফারেন্স বলা, একটা বিষয়ে অনেক তথ্য বলা, এটা কী হয়েছে সেটা কী হয়েছে এটা বলা, এটা আসলে আমি পারি না। ওকে আচ্ছা আমরা দেখলাম যে মোজাম্মেল সাহেবের বক্তব্য কি আমরা দেখলাম। এবার আমরা একটু মিনারের বক্তব্য শুনে নিই। এই চুনাহাগা মুমিনের যে গুরু মিনার, তার কথা শুনি আমরা একটু, শুনেন। আচ্ছা আমাদের সাথে হাসান নামে একজন আছে, যে হাসান ভাই আপনি বলুন। ধন্যবাদ তোমাকে যুক্ত করবার জন্য। আমি আসলে অনেকদিন ধরে চাচ্ছিলাম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য, তো ব্যাক স্টেজ বলছিল তো ঢুকতে পারি নাই, অনেকক্ষণ চেষ্টা করার পর ঢুকলাম। আমার যে বিষয়টা হচ্ছে, আমি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জানিও না, তো মানে ডিপলি ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমার জানা নেই। তো আমি ওই কোনো একটা মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল সন্ধান পেয়েছিলাম আসিফ মহিউদ্দিনের। তো তিনার যে ভিডিওগুলো ছিল সেগুলো শোনার পর এবং তিনার একটা ওয়েবসাইট আছে, সেই লেখাগুলো পড়ার পর আমার মধ্যে কেমন জানি সংশয় কাজ করছে। তো আমি এখানে যিনি আছেন মুশফিকুর রহমান মিনার, ওনাকে আমি ইনবক্স করেছিলাম। তো আমি এখন লেখাগুলো পড়ার চেষ্টা করছি আসলে, কিন্তু আমার ভেতরে যে সংশয় সেগুলো কিন্তু এখন কাটছে না। তো আমার আসলে আমি যে এখন আপনাদের কাছ থেকে কিছু ব্যাপার ক্লিয়ার হতে চাচ্ছি। এখন সবকিছু আসলে ওনার যত ওনার লাইভগুলো দেখছি বা ওনার ওয়েবসাইটে লেখাগুলো পড়তেছি, ততই আমার মানে ইসলামের প্রতি যে একটা প্রবল বিশ্বাস ভালোবাসা ছিল সেটা দিন দিন কমে আসতেছে। এখন আমার এই মুহূর্তে করণীয়টা কি আমি আসলে বুঝে উঠতে পারছি না। জি হাসান ভাই, এখানে আপনার প্রথমত একটা বিষয় আমরা সবসময় বলি, যদি আমাদের কথাগুলো নিয়ে নাস্তিকরা ট্রল করে, তবু যেটা বাস্তব সেটা আমাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে, আমি একটা উদাহরণ সবসময় দিই। ধরুন একটা কলস, হ্যাঁ সেই কলসটা হচ্ছে ফাঁকা, সেই কলসটাকে যদি আপনি উল্টো করে কোনো একটা পুকুরে ডুবিয়ে দেন অথবা কাট করে ডুবিয়ে দেন, সহজেই কিন্তু সেটার ভিতর পানি ঢুকে যাবে, তাই না? পানি ঢুকে যাবে এবং কলসটা একদম পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন সেই কলসটার যদি মাটি দ্বারা পরিপূর্ণ থাকে, আগে থেকে যদি সেটা কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকে, তাহলে কি পুকুরের মধ্যে ডোবালে সেটা কি পানি ঢুকবে না, তাই না? সেটা তার ভিতরে যেটা আছে সেটাই থাকবে। তো এখন দেখেন একটা বিষয়, আপনি নিজেই বললেন যে ইসলাম সম্পর্কে আপনার সেরকম গভীর জ্ঞান নেই, কিন্তু আপনি আবার এটাও বললেন যে আপনি আসিফ মহিউদ্দিনের আপনি ফেসবুক লাইভ এবং তার ব্লগের আপনি সংস্পর্শে এসেছেন। একটা বিষয় আপনি দেখেন ভাই, একজন হচ্ছে ট্রেন্ড একজন নাস্তিক, যে হচ্ছে অ্যান্টি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে এক যুগের বেশি সময় ধরে সে জড়িত, সে জানে অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট কোন বিষয় কি ধরনের আর্গুমেন্ট আছে, এই বিষয়ে সে রীতিমতো সে অত্যন্ত পারদর্শী। তো এরকম একজন ব্যক্তির আর্গুমেন্টের সামনে যদি ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞানী, আপনি নিজেই সেটা বলেছেন, আসে, তাহলে তো তার তো ওই কলসের মতো অবস্থা হবে না, যেটা হচ্ছে ফাঁকা আছে সেটার ভিতরে সহজে পানি ঢুকে যাবে, তাই না? এরকম নিতে হবে। আর যার হচ্ছে ইসলাম সম্পর্কে ভালো আকীদা সম্পর্কে জ্ঞান আছে, অ্যান্টি ইসলামিক আর্গুমেন্ট গুলো কেন আসে, কিভাবে আসে, এগুলোর প্রকৃতি সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা যদি এর সম্মুখীন হয় তাহলে তাদের কিন্তু একই রকম অবস্থা হবে না, তাই না? এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। যে আমরা পরামর্শ দিই যাদের হচ্ছে ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তাদের উচিত হবে না এই ধরনের আর্গুমেন্টের সামনে আসা। একজন ইসলাম সম্পর্কে খুব গভীর জ্ঞান নেই, তারা যদি এই সমস্ত আর্গুমেন্টের সামনে লাগাতার আসতে থাকে এবং ইমানটা যদি হারায়, অযথা ভুল বুঝে হারায়, তাহলে তো ক্ষতি হয়ে গেল। বিষয়টা তো এরকম হলো যে একজন ব্যক্তি সে অক্সিজেন ট্যাঙ্ক না নিয়ে সে এভারেস্ট জয় করতে উপরে উঠে গেল, তারপর অক্সিজেনের অভাবে অযথা সে দম বন্ধ হয়ে মারা গেল। অথবা একজন দমকল কর্মী যে হচ্ছে পর্যাপ্ত সে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে সে আগুন নেভানোর জন্য সে ঢুকে গেল, তাহলে তো সে আগুনে পুড়ে যাবে, তাই না? এরকম বিষয় হবে। তা আমরা এটাই বলি যে সাধারণভাবে এই বিষয়গুলো সংস্পর্শে না আসাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যারা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, আর হচ্ছে আলেম এবং দায়ীদেরকে আমরা বলি আপনারা এই বিষয়গুলো অধ্যয়ন করুন এবং নাস্তিকদের যে অপযুক্তিগুলো সেগুলোর জবাব দিন। অবশ্যই সেগুলোর জবাব রয়েছে, এটা আমরা বলি। সেটা যে কেউ দেখবে না তা কিন্তু না। তা আমরা এভাবে বলি যে সাধারণ মানুষের জন্য এগুলো থেকে দূরে থাকে, এটা আমরা সবসময় বলি। আচ্ছা আমরা দেখলাম যে মোটামুটি তা এদের এই চুনাহাগা মুমিনের যে গুরু, তারও যে গুরু তারাও পর্যন্ত কিরকমের ইউজুয়াল কাহিনী, ওস্তাদ থেকে চেলার জাল বেশি।
এই 20 মিনিটের গ্রুপ ভিডিও এখন কি দেখাবো জাকারিয়া সাহেবের? থাক ভাই, না কিন্তু এটা তো আসিফ ভাই, অল জোকস অ্যাপার্ট, এটা তো বুঝাই যাইতেছে যে আপনি ওনাকে ওদেরকে স্ট্রিমিয়ার্ডের অ্যাক্সেস দিবেন। সো এরপরে আপনার লাইভের বা আপনার স্ট্রিমিয়ার্ডের কি অবস্থা হবে, এগুলো কি আমাদের বুঝতে কোনো ইয়া থাকে না? ও স্ট্রেইট ফরওয়ার্ড একটা কথা বলছে যে আমারে 10 মিনিট আনইন্টারাপ্টেড কথা বলতে দিলে আমি সব নাস্তিককে হারাই দিব। এন্ড আপনিও তারপরে স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলছেন, ঠিক আছে বাবা তোমার 10 মিনিট সময় দিও, তারপরে আমি কি করবো না করবো এটা তো আমার ব্যাপার। তুমি 10 মিনিট সময় দিয়েছো, 10 মিনিট দেওয়া হবে। সব নাস্তিককে হারাই দিব মানে কি? যদি তাকে 10 মিনিট সময় দেওয়া হয় আনইন্টারাপ্টেডলি, সে কি করতে পারবে? সে আনইন্টারাপ্টেডলি 10 মিনিট একটা আর্গুমেন্ট দিতে পারবে। এখন ভাই আমি যদি আর্গুমেন্টের ডিবাং করি, তার তো আর 10 মিনিট শেষ, রাইট? 10 মিনিট তো তার শেষ। সে তো আমি যে ডিবাং করলাম এটা রেসপন্স দেওয়ারও তার টাইম নেই। না ওইটা কিন্তু মানে কনসেপচুয়ালি ডিবেটে, ফর্মাল ডিবেটের ফর্মে থাকবে। এটা বলার মতো একটা কথা বলে দিলে তো মানে ওটা সেন্স মেক করলো না। ভাই এগুলো ডিসিপ্লিন কথাবার্তা। 10 মিনিট বলার পরে আমরা যে ট্রলটা তার নিয়ে করব এবং তার ভিডিওটা আবার রিওয়াইন্ড করে আমরা যে প্রত্যেকটা জায়গায় জায়গায় থামায় আমরা যে হাসাহাসিটা করব, এইটা তো ভাই একটা চরম বিনোদন হবে। ঈদের যে ইত্যাদি দেখাইতো, ঈদের সময় আগে ইত্যাদি দেখাতো। আমি কিন্তু শোনা যাচ্ছে না। হ্যালো, কথা শোনা যাচ্ছে না? আমি শুনতে পাচ্ছি ভাই। আমি কিন্তু মোটামুটি ঈদের আনন্দ মেলা করে ফেলাইতাম যদি আসতো তাইলে। হ্যাঁ, ঈদের আনন্দ মেলা কিন্তু হয়ে যেত। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাইলে আজকে বিদায় নেই। আপনি কথা বলেন, আলফি সলোমন ভাই আছে, তাহলে আপনারা কথা বলেন, আমি তাইলে আজকে বিদায় নেই। ফারাজ ভাই, আলফি সলোমন ভাই, আমি তাহলে বিদায় নিলাম। ফারাজ ভাই কি শুনতে পাচ্ছেন? গুড নাইট। হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি। ওকে তাহলে গুড নাইট ভাই। ফার্স্ট ভাই আমি একটু সরি, আমি আপনাদের মাঝখানে ইন্টারাপ্ট করলাম। আমি ব্যাকেই বসেছি। না না ইটস ওকে। আসিফ ভাই যখন চলে যাবে বলছে তখন। না না আসিফ ভাই চলে গেলে আমি আপনাকে অ্যাড করতাম, বাট তো স্যার আগে থ্যাংক ইউ। আচ্ছা দেখি তাহলে আমরা একজনকে যুক্ত করি, কারণ আমি এটা একটু চেঞ্জ করে দিই। বাট আলফি ভাই, বিফোর উই গো টু এনি আদার টপিক, আন্টির কি বীর্য হয় ভাই? এখন হইতে পারে ভাই, আই ডোন্ট নো। ওই যে বললেন ফ্রান্স আন্টি, মুমিন প্রাইড ফ্ল্যাগ নিয়ে আসছে লাইভে ভাই। আমার মার যে বীর্য হয়, আমার মার যে বীর্য, এটা কি রে ভাই? আচ্ছা আরিয়ান নিশাদ আপনাকে যুক্ত করা চান? ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য। তো আমি কয়েকদিন আগে সংশয়.com এর একটা লাইভ দেখছিলাম আলফি সলোমন ভাইয়ের আর কি। তো ওইখানে আর কি ইসরায়েল আর হামাস নিয়ে আর কি একটা লাইভ করেছিলেন। ওইখানে আর কি পুরো লাইভটা দেখলাম আমি। তো আমার একটা কোশ্চেন, যেটা হচ্ছে October 7th এর পর থেকে আজকে পর্যন্ত কি মানে আপনাদের ইসরায়েল নিয়ে যেই ওপিনিয়নটা ছিল এটা কি মানে একদম স্টিল সেম, নাকি আপনার একটু মানে সিম্প্যাথি প্যালেস্টাইনদের, মানে আপনার ওপিনিয়নটা এখন কি? জেনোসাইডের বদলে জেনোসাইড। আমার ওপিনিয়ন ভাই, আমার ওপিনিয়ন October 7th এর পর থেকে যেটা আছে এখনো সেটাই আছে। এখানে দুইটা, আপনার কোশ্চেনের দুইটা লেয়ার আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ইসরায়েল যেটা করতেছে এটাকে আমি সাপোর্ট করি কিনা। অফকোর্স ইসরায়েলের ওদের সভরেন্টির উপর অ্যাটাক আসলে ওদের রিটারিয়েট করার অধিকার আছে, এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে গাজা, মনে হয় না জিনিসটা। বলছি পয়েন্ট নাম্বার 2 হচ্ছে গাজার যে সিভিলিয়ান মানুষজন মারা যাইতেছে, এই সিভিলিয়ান মানুষজন মারা যাইতেছে, এটা থেকে আমার খারাপ লাগতেছে। হ্যাঁ লাগতেছে, খারাপ লাগতেছে, বাট দ্যাটস হোয়াট ওয়ার ব্রিংস, এন্ড এই জন্যই ওয়ার অনেক বেশি আগলি। অ্যান্ড প্রপোর্শনালিটির কথা যেটা বলতেছেন, প্রপোর্শনালিটির জায়গা থেকে 50,000 মারা গেছে গাজাতে, 50,000-এর মধ্যে অলমোস্ট 25,000 হচ্ছে হামাস। সো সিভিলিয়ান টু কম্ব্যাটেন্ট রেশিও করলে আপনি যে কোনো ওয়ারফেয়ারের তুলনায় এই ওয়ারফেয়ারে সিভিলিয়ান টু কম্ব্যাটেন্ট রেশিও গাজার মতো একটা ঘনবসতি জায়গায় ইজ এক্সট্রিমলি লো। ইট মে সাউন্ড ভেরি অড যে এত মানুষ মারা গেছে, আপনি বলতেছেন এক্সট্রিমলি লো। আমি মিলিটারি October 7th এ টোটাল ক্যাজুয়ালিটি ছিল মনে হয় টোটাল 10,000, আর এখানে অলরেডি 25,000 আপনি বললেন। ইটস নট অ্যাবাউট দ্য নাম্বার তো, ইটস নট অ্যাবাউট দ্য নাম্বার তো। আপনি আমার কান্ট্রিতে ইনভেড করছেন, আমার পুরো একটা নেইবারহুড, অনেকগুলো নেইবারহুডকে টেরোরাইজ করছেন, আপনি আমার কান্ট্রির সভরেন্টির উপর আঘাত করছেন। ইজ ইট অনলি অ্যাবাউট নাম্বার? অ্যান্ড গাজা থেকে আপনি কনস্ট্যান্টলি রকেট মেরে যেতেছেন। October 7 তো সেই দিনের ঘটনা, তার আগ থেকে সেই মানে চলেই যেতেছে, এটা হয়েই যেতেছে। সো আমি কেন আমার দেশের যে নাগরিকরা আছে যার মধ্যে 20% মুসলমান, তাদের নিরাপত্তা আমি শঙ্কিত করে রাখবো? আমি কেন এটা করব?
কিন্তু এখানে কি মানে পুরা জিনিসটাকে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট হিসাবে দেখে মানে আপনি It isn't ক্লিয়ারলি black and- বলতে পারেন ইট ইজ এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট তো ভাই। না মানে আপনি ইসরায়েলকে একদম পুরা পিওর বলতে পারেন, কোনো খারাপ ইন্টেনশন নাই ওদের? না, থাকতেই পারে। ইসরায়েল যদি কোনো ধরেন ইসরায়েল একটা সভরেন ডেমোক্রেটিক কান্ট্রি, সো সভরেন ডেমোক্রেটিক কান্ট্রি হইলে এরা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে সাইন্ড, ইউএন এর বিভিন্ন জিনিসপাতি সাইন করছে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সাইন করা। সো ওরা যখন কোনো একটা ওয়ারফেয়ারে যাবে, প্রতিটা অপারেশনে দে হ্যাভ প্রপার ডকুমেন্টেশন। ওইটার মধ্য থেকে, অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি, তাদের কোনো অপারেশনে কোনো মিসহ্যাপ যদি হয়, যেটার কারণে ধরেন কোন একটা জিনিস হয়েছে, কোনো ওয়ার ক্রাইম হয়েছে, ফর এক্সাম্পল কোন একটা ইসরায়েলি সোলজার হুদাই যায় ধরেন যে একটা সিভিলিয়ানের গুলি করে দিচ্ছে, এটাও কিন্তু অ্যাকাউন্টেড ফর। দে হ্যাভ টু, মানে ইফ দ্যাট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদেরকে আস্ক করে, দে হ্যাভ টু অ্যান্সার দ্যাট। বাট কন্ট্রারি টু দ্যাট, আপনি যদি হামাসের কোনো অ্যাক্টিভিটির, হামাসের কোনো কারো কাছে হামাস দায়বদ্ধ না, কারণ ওরা একটা জঙ্গি সংগঠন, ওরা কোনো কিছুতে সাইন না, কোনো আপনার অর্গানাইজেশনের সাথে সাইন না। ফলে এই যে আপনার ইসরায়েল যদি কোনো ওয়ার ক্রাইম করে, আমি বলছি না ইসরায়েল কোনো ওয়ার ক্রাইম করে না, ডেফিনেটলি কোনো না কোনো ওয়ার ক্রাইম হয়েছে, সেটা যদি হয়, সেই ওয়ার ক্রাইমের জন্য তাদেরকে প্রপারলি দায়বদ্ধতাও আছে তাদের, বিকজ ওরা একটা ধরেন যে একটা লেজিটিমেট মিলিটারি অর্গানাইজেশন। হামাস তো লেজিটিমেট কোনো মিলিটারি অর্গানাইজেশন না। আচ্ছা, তো আপনি আই গেট ইট। আপনার এইটার যে ইয়াটা, আপনার যে কোয়েশ্চেন করার যে প্রেমিসটা, এটা একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে আপনি করতেছেন। ডেফিনেটলি বাচ্চাদের মরার আমি ছবি, ভাই ইসলামকে এগুলো তো- অ্যাডভোকেট করার কেউ না, আমি এই জন্য না। আমি আপনার যে ভিডিওটা দেখতেছিলাম ওখানে বলতেছিলেন যে উকি মেরে মেরে হচ্ছে একটা বিল্ডিং এর জানলা দিয়ে উকি মেরে হামাস হচ্ছে রকেট মারতেছিল, এর জন্য পুরো বিল্ডিংটা আর কি ধসায় দিল। হ্যাঁ, তো আমার কোয়েশ্চেন হচ্ছে ভাই, এখানে কি মানে অন ফুট মিলিটারি অপারেশন বা একটু মানে প্রিসাইজ টার্গেটিং, এটা বাদ দাও, মানে ওদের এত অ্যাডভান্স ড্রোন আছে, এগুলো ইউজ না করে একটা পুরো বিল্ডিং থেকে মারছে থেকে বিল্ডিংটাই ধসায় দিলাম, এটা কি মানে অ্যাকচুয়ালি? বিকজ ওটার মধ্যে হামাসের টেরর বেজ আছে, ওটা তো খালি একটা লোক মারছে একটা জানলা থেকে, ব্যাপারটা এরকম না তো। না এখন না না না, আপনি আপনি তো কালকে লাইভের কথা বলছেন, আপনি ভিয়েতনাম ওয়ার সম্পর্কে পড়াশোনা করছেন ইয়ে ভাই, কি জানি আপনার নাম, আরিয়ান ভাই? মোটামুটি নলেজ আছে, হ্যাঁ আমার ভাই। ভিয়েতনাম ওয়ারের মধ্যে কিন্তু এরকম টানেল ব্যবহার করা হইতো, আন্ডারগ্রাউন্ড টানেল ব্যবহার করা হইতো, এবং আন্ডারগ্রাউন্ড টানেল যেখানে থাকবে সেখানে একটা মিলিটারি বাহিনীর অন গ্রাউন্ড কোন একটা মিলিটারি অ্যাকশন পরিপূর্ণ করা, এটা বহু টাফ। শত শত সোলজার মারা যাবে আপনার। কিন্তু ভাই দেখেন, কেনেডির এগেইনস্টে কিন্তু আমেরিকান সিটিজেনরা মানে যখন জানতে পারছে যে ওয়ার এসব হচ্ছে, ওরা কিন্তু পুরো মানে এটা তো টপিকের অংশ না। টপিকের অংশ হচ্ছে যে কেন বিল্ডিংটা উড়াই দেওয়া হলো, রেদার দেন অন গ্রাউন্ড পাঠায়, আপনার অন গ্রাউন্ড সোলজার পাঠায়, ওই পার্টিকুলার লোকটাকে কেন মারা হইলো না। হ্যাঁ, এইটা হচ্ছে পয়েন্ট। এখন যদি পয়েন্ট এটা থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে, যখন আপনি গেরিলা ওয়ারফেয়ার করবেন, যখন হচ্ছে আপনি টেরর টানেল বানাবেন, যেখান থেকে যেটার ভিতর থেকে, যেখানে আপনি সোলজার মানে ফুড সোলজার পাঠাইলে আপনি তাকে খুব সহজে ঘায়াল করে দিতে পারবেন, ইনক্লুডিং ট্যাঙ্ক পাঠাইলেও সেটাকে আপনি ডিস্ট্রয় করে দিতে পারবেন ইজিলি। সেখানে তো সে তার সোলজারদেরকে মৃত্যুর পথে পাঠাবে না, সে তো চাবেই তার সোলজারও বেঁচে থাকুক এবং তাদের যে গোল, সেই গোলটাও অ্যাচিভ হোক। এখন ভাই সোলজার, আমি আসলে জিনিসটা তো এত আরিয়ান ভাই, আপনাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনার যে কোনো ওয়ারে যদি ফার্স্ট ভাই যেটা বললো, যদি কোনো জায়গাতে আপনার এনিমির টেরর বেস থাকে, এনিমির ওয়ার বেস থাকে, ওটা কিন্তু লেজিটিমেট টার্গেট। এখন ওই বিল্ডিংটা যে উড়ায় দিল, আমি কিন্তু, আপনি কালকে লাইভের কথা বলছেন তো, আমি কিন্তু ওই উড়ায় দেওয়া, গাজা পুরোটাই হচ্ছে গিয়ে ওয়ার বেস, গাজার পুরোটার মধ্যেই হচ্ছে গিয়ে টেরর টানেল আছে। এখন এই জন্য তো পুরো আমি যদি ইসরায়েলের হইতাম, নেতানিয়াহু হইতাম, তাহলে আমি হয়তো বা এতটা অ্যাট্রোসিয়াস এসে যেতাম না। আমি তাদের প্রত্যেকটা যে ডিমান্ড আছে, প্রত্যেকটা ডিমান্ডই মেনে নিতাম। তাদের যদি টাকা দেওয়া লাগতো, তাদেরকে টাকা পয়সাও দিতাম, সবকিছু দিতাম, এবং যতক্ষণ পর্যন্ত না আমার যারা হস্টেজ আছে তারা ফেরত আসতো, এবং যখন হস্টেজ ফেরত আসতো, তখন আমি ওটাতে ফসফরাস বম বা নিউক্লিয়ার মেরে দিয়ে উড়াই দিতাম আর কি। আই ওয়াজ ওয়েটিং ফর ইট। কিন্তু আরিয়ান ভাই, আপনি যে গতকালকের লাইভটার কথাই তো বলছেন, গতকালের লাইভটার প্রথম পোর্শনে কিন্তু আমি এটাই দেখাইছি যে কোনো একটা টার্গেটে অ্যাটাক করার আগে সিভিলিয়ানদেরকে কিভাবে ইভাকুয়েট করতে বলা হয়, দেখাইছি না? তিন চারটা ডিফারেন্ট ওয়েতে ফ্লায়ার্স দেয়, ফোন দেয়,
আপনার না, এখন ড্রোন ওরা কি বলে এটার থেকে আমার মধ্যে হচ্ছে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি কমানোর জন্য। এখন সিভিলিয়ান ক্যাজুয়ালিটি আমি করে কি কমছে, বললাম দেখেন আপনার কমে তো নাই। না বুঝছি আপনি কি বলছেন, এটা বুঝছি, হ্যাঁ সরায় ওরা বুঝাচ্ছে যে ওদের একটা চেষ্টা আছে, কিন্তু এটা কি আসলে কাজ করতেছে আপনার মধ্যে? কারণ এটা যদি কাজ দেখেন, না করে, হুম, এটা যদি ভাই গাজার পপুলেশন কত বলেন তো? এটা নিয়ে আইডিয়া নেই আমার। আচ্ছা, গাজার পপুলেশন আমি আপনাকে প্রিসাইজটাই বলি এখন, জাস্ট মিনিট। গাজার পপুলেশন হচ্ছে টোটাল পপুলেশন হচ্ছে 2.1 মিলিয়ন, রাইট? 2024 সালের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2.1 মিলিয়ন হচ্ছে 1 মিলিয়নে 10 লাখ, তার মানে 20 লাখ 21 লাখ আপনার টোটাল পপুলেশন, রাইট? 21 লাখ মানুষ। সো গাজা কিন্তু খুব বিশাল বড় একটা জায়গা না, আপনি গাজা স্ট্রিপের সাইজ দেখলেই বুঝবেন গাজা খুব একটা বিশাল জায়গা না। এখন ওই যে ম্যাস কিলিং এর যে ব্যাপারটা, যে আমি এখানে ম্যাস ডিস্ট্রাকশন চালাইতেছি, আমার মন চাইছে আমি আশেপাশে সবকিছু উড়ে দিতেছি, এটা যদি হইতো গাজার মতো একটা ঘনবসতি জায়গা, ধরুন পুরান ঢাকা, আমাদের পুরান ঢাকার মতো জায়গা, ওইখানে কি ক্যাজুয়ালিটি মাত্র 50,000 থাকতো নাকি অনেক বেশি থাকতো ভাই? আপনি কিন্তু এই 50,000 থেকে ইউ হ্যাভ টু ডিডাক্ট 25,000, যেটা হামাস মেম্বার, সো বাকি থাকে 25,000। একটা ওয়ারফেয়ারে 1 বছর 1.5 বছর ধরে চলা ওয়ারফেয়ারে 25,000 ক্যাজুয়ালিটি কি আপনার কাছে খুব মানে মনে হচ্ছে যে এখানে জেনোসাইড হয়ে যাইতেছে? I get it ভাই, the pictures are horrific, I totally get it, but when আপনার গভর্নিং বডি যেটা হামাস, আপনার গভর্নিং বডি উইল এনশিওর ইন এভরি স্টেপ যে আপনার যত বেশি সংখ্যক মানুষ মারা যায়, যাতে আমি এইড আনতে পারি, যাতে আমি আমার প্রপাগান্ডা ওয়ারটা চালাইতে পারি, হোয়াট ক্যান এনিওয়ান ডু? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার অ্যাপার্ট ফ্রম এভরিথিং, আমি আপনার সেকেন্ড কোয়েশ্চেনটাতে যাব। অ্যাপার্ট ফ্রম এভরিথিং, হামাস ধরেন যে 7th of অক্টোবরে আমি যদি যাই ওদের 1200 মানুষকে মারি, তাইলে এরপরে ওরা আমার 1.5 লাখ মানুষকে মারবে, কথার কথা 1.5 লাখ মানুষকে মারবে, এটা কি একটা 5 বছরের বাচ্চা বা ক্লাস 5 এ পড়া একটা বাচ্চারও জানার কথা না? বিকজ ওরা আমার সাথে মিলিটারি মাইটে আগে, তাহলে আমি এটা কেন করতে গেছি? হ্যাঁ, কিন্তু এখানে আমার সেকেন্ড কোশ্চেনটা এখানে, যে অক্টোবর 7 যে অ্যাটাকটা হবে, আপনার কি মনে হয় মোসাদের মতো ইন্টেলিজেন্ট এজেন্সি কি এটা কি আন্দাজ করতে পারে নাই, বা আপনার কি মনে হয় না যে এটা ইসরায়েলের ভিতরের যে এগুলো হচ্ছে সিনবেত কন্ট্রোল করে। সিনবেত হচ্ছে যে ইন্টারনাল মিলিটারি অর্গান, এই যে ইন্টারনাল ইন্টেলিজেন্স অর্গান। এখন ঘটনা হয়েছে যে ওই যে 2 দিন অক্টোবর 7 তার তখন একটা হলিডে ছিল, ইট ওয়াজ এ হলিডে। সো কোনো আপনার ইন্টেলিজেন্স অর্গান যে ফেইল করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই। মোসাদ অনেক ধরনের রেপুটেবল, তার মানে কি মোসাদ কখনো ফেইল করবে না? এই যে গতকালকে আমেরিকাতে কি হয়েছে, আমেরিকার যেই মানে প্রতিরক্ষা মন্ত্রী আছে পিট হেগসেথ, মামা মালটাল খেয়ে ইয়েমেনে বোম মারবে, এটা হচ্ছে এক জার্নালিস্টের টেক্সট পাঠাই দিচ্ছে, ও জানে ওনা কারে পাঠাইছে টেক্সট, মানে জার্নালিস্টের গ্রুপে অ্যাড করছে। তো এটা একটা মিসহ্যাপ না? সিমিলারলি ধরেন যে এই যে বাংলাদেশে হাসিনার এগেইনস্ট এগুলো হবে, র তো এখানে ম্যাসিভলি ফেইল করছে, আরএডব্লিউ ইন্ডিয়ান ইন্টেলিজেন্স। তো একটা ইন্টেলিজেন্স অর্গান থাকলেই, বা ধরেন বাংলাদেশি ইন্টেলিজেন্স অর্গান গুলাই আছে যারা এনএসআই ডিজিএফআই যা আছে, এরা কি ফেইল করছে না? তো আপনার একটা মিলিটারি ইন্টেলিজেন্স অর্গান সে যত কেপাবলি হোক, সে যে ফেইল করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই ভাই। হামাস তো মানে একটা কনস্ট্যান্ট থ্রেট টাইপের ছিল না? আপনি বলেন যে মিসাইল মারতো অক্টোবর 7 এর আগে, তো এটা নিয়ে কি হলিডে দেখে কি বন্ধ করে দিবে আপনার মতে? না, হলিডে দেখে বন্ধ করে দিচ্ছি সেটা না, সেটা বলি না। আমি বলছি হলিডে দেখে তাদের অফিসে লোকজন কম ছিল, হলিডে মানে কি রিলিজিয়াস হলিডে, তাও আবার অফিসে লোকজন কম ছিল, এন্ড অন টপ অফ দ্যাট লোকেশনটা কিন্তু গাজার বর্ডারের একদম সাথেই। এন্ড এটাও সত্যি না যে ওখানে ছিল না, আর্মি ছিল না, আর্মি কিন্তু ছিল, বাট দে ওয়ার আউটনাম্বারড। মানে এত হামাস ঢুকছে, মানে ইট ওয়াজ ফ্লাডেড। প্ল্যানটা তো একদিনে হয় না, এমন না যে হলিডে ছিল ওই দিনই প্ল্যান করে অ্যাটাক করলো, এটা তো অ্যাটলিস্ট তো মানে এখন আমি আমার শত্রু যে আছে তার সব প্ল্যান আমি জেনে যাচ্ছি। এখন ধরেন একটা আমি জানি নাই, যেটাই আর কি বিট মি ম্যাসিভলি। এখন আমি ওইটাই বারবার বলার চেষ্টা করছি যে একটা ইন্টেলিজেন্স অর্গান সে যত কেপেবলি হোক, সে যে ফেইল করবে না এটার তো কোনো নাই, অ্যাসিওরেন্স নাই। এখন এটা দিয়ে নানা রকমের কনস্পিরেসি থিওরি বানানো যাইতে পারে যে হ্যাঁ ইসরায়েল ইচ্ছা করে করছে, এটা হইছে সেটা হইছে। ভাই বাস্তবতায় আসেন যে কোনো ইন্টেলিজেন্স অর্গান তারা ফেল করতে বাধ্য। আপনি এফবিআই এর হিস্ট্রি ঘাটেন, এফবিআই যে কতবার ফেল করছে এটার কোনো নাই। আবার ধরেন সিআই এর দেখেন, সিআই যে কতবার ফেল করছে এটার কোনো নাই। বাট আপনি হয়তো এগ্রি করতেছেন যে ওয়ার ক্রাইম করে থাকতে পারে ইসরায়েলি কয়েকজন সোলজার, এটা আপনি এগ্রি করতেছেন? এটা তো আপনি কমন সেন্স দিয়ে বুঝাই যায় যে এখানে যদি আমার 25,000 ট্রুপস থাকে বা 20,000 ট্রুপস থাকে, 10,000 ট্রুপস থাকে, এর মধ্যে 1 জন 2 জন 5 জন তো মানে আউট অফ দ্য লাইন কাজ করতেই পারে। আউট অফ দ্য লাইন কাজ করলে তাদেরকে সেই অনুযায়ী জবাব দিতে আন্ডারে আসতে হবে, বিকজ ওরা একটা আপনার রেপুটেবল একটা মিলিটারি অর্গান।
মিলিটারি অর্গানে আপনি ওই যে ইসরায়েল প্যালেস্টাইন বাদ দেন, আপনি মিলিটারি কিভাবে ওয়ার্ক করে ওটা দেখলেই বুঝবেন যে আমার আন্ডারে, ফর এক্সাম্পল আমি একটা মেজর বা ক্যাপ্টেন, আমার আন্ডারে যে সোলজাররা আছে ওরা যদি আমার কথা বাদ দিয়ে মিসকন্ডাক্ট করে তাহলে তো ডেফিনেটলি আই উইল মেক শিওর দে আর ইন লাইন। মিলিটারি কিন্তু এভাবেই কাজ করে। সো এই ওয়ারের মধ্যে যদি কোনো ইসরায়েলি সোলজার করে থাকে, ডেফিনেটলি দে উইল ফেস দ্য মিউজিক। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমার কোশ্চেন এতটুকু ছিল, আমি তাহলে বিদায় নিই। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সাদিয়া আফরিন আপনাকে যুক্ত করা আছে। আমি সাদিয়া আফরিন। সাদিয়া আফরিন, হ্যাঁ বলেন ভাই। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ আপনি অডিবল, বলেন। আচ্ছা, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে এতগুলো বিয়ে করছেন এটা তো উনি কনসেন্ট নিয়েই করছেন নাকি তার মানে ওয়াইফদের সবার? হ্যাঁ হ্যাঁ, কি করছেন? ক্যান ইউ প্লিজ রিপিট, কি নিয়ে করছেন? কনসেন্ট, পারমিশন। ওকে, আয়েশার কনসেন্টটা কে দিয়েছিল আপু? ভাইয়া দেখেন, আমি এখানে আর্গুমেন্ট করতে যাচ্ছি না, কারণ আমি হচ্ছে আপনাকে নরমালি জিজ্ঞেস করা তাহলে কি দিনের দাওয়াত দিতে আসছেন, মানে আর্গুমেন্ট করতে আসেন? আমি এখন মানে স্টেটে আছে, আমি এখনো শিওর না যে আমি আসলে কোন দিকে যাব। তো আমি জাস্ট জানতে আসছি। কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আয়েশার কনসেন্টটা কে দিয়েছে? ভাই আয়েশার বয়স ছিল 6, এখন আমি বিশ্বাস করি ওই বয়সে ওর কনসেন্ট দেওয়ার বয়সই না, মানে ও তখন ছোট। হ্যাঁ, কিন্তু মানে আপনারা কি এই যে উনি যে 4 বিয়ে করছে, এখানে আমি কনসেন্টের বিষয় যদি 4 বিয়ে 16 বিয়ে অন্যদিকে যান না, আয়েশাতে আমরা ফার্স্টে থাকি। আপনার প্রথম পয়েন্ট ছিল যে মোহাম্মদ, আয়েশাকে নিয়ে কথা পরে আসতেছে। আপনারা কি মানে এই যে পলিগামি কালচার, কথা আমার সেন্টেন্সটা শেষ করতে দেন। আপনার প্রথম কথা ছিল যে মোহাম্মদ তো কনসেন্ট নিয়েই বিয়ে করেছে, আর এন্ড পরে আপনি নিজেই বললেন যে আয়েশা যেহেতু 6 বছর ছিল ওর কনসেন্ট দেওয়ার কোনো নাই। এটা আমি নিজে কন্ট্রাডিক্ট করছেন না? না আমি আপনি না, এটা কনসেন্টের সংজ্ঞাই হচ্ছে এইটা, বাচ্চারা কখনো কনসেন্ট দিতে পারে না। আমি তো এখানে মোহাম্মদের হয়ে গান গাইতে আসি নাই, গুণগান করতে আসি নাই, আমি জাস্ট বলে নাই। আচ্ছা আপু একটু একটা সেকেন্ড, আপনি কি এই জিনিসটা এনিহাউ প্রপোজ করতেছেন যে মোহাম্মদ 4টাই বিয়ে করছিল? না, 4টা বিয়ে করা হালাল না আমাদের মানে ইসলাম ধর্মে আর কি। বাট আপনার নবী কয়টা বিয়ে করেছিল? সে তো আমার নবী বলতেছেন কেন? আমি কি আপনাকে একবারও বলছি যে আমি? আচ্ছা ও এনিহাউ মোহাম্মদ কয়টা বিয়ে করেছিল? সে তো মনে হয় 11টা 12টার মতো মানে করছে। ওকে, আপনি যে ক্লেম করলেন যে মোহাম্মদ প্রত্যেকটার কনসেন্ট নিয়ে বিয়ে করছিল, এটার সপক্ষে আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে? আমি একটা জিনিস আস্ক করি, এরপরে আমি উত্তর দিই। আপনারা কি মানে পলিগামি কালচার এটাকে সাপোর্ট করেন যদি সবার কনসেন্ট থাকে? আমি এটা মোহাম্মদ রিলেটেড কোয়েশ্চেন না, জাস্ট এমনিতেই। ইফ যদি এরকম থাকে, আইন এরকম থাকে যে পলিগামি শুধু একটা পার্টিকুলার সেক্স করতে পারবে না, যে কেউ করতে পারবে, ফাইন, তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে করতে পারে। বাট ইসলামিক পলিগামি কালচারকে আমি করে কিনা, ইসলামিক পলিগামি কালচারকে আমি সমর্থন করি কিনা? না, ইসলামিক পলিগামি কালচারকে আমি সমর্থন করি না, কারণ ইসলামিক পলিগামি কালচারে একটা আমার অ্যান্সারটা একটু শেষ হতে দেন। ইসলামিক পলিগামি কালচার অনুযায়ী মেয়েরা হচ্ছে শস্য ক্ষেত, মেয়েদের হ্যাঁ একটা আপনি বলতে পারেন একটা কনসেন্টের বিষয় আছে, যে কনসেন্টের মধ্যে মেয়েরা হচ্ছে বিয়ের আগে তার বাপের অধীন, তার বাপ যেখানে চাবে আলটিমেটলি তাকে সেখানেই বিয়ে করতে হবে, কেননা ওই মেয়ের নিজের কোনো যোগ্যতা নেই, নিজের পায়ে দাঁড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই। ওই মেয়েকে আলটিমেটলি ওই ডিসিশনে যেতে হবে যেখানে তার বাপ বা তার পরিবারের বড়জন এগ্রি করবে, সেখানেই তাকে যেতে হবে। এখানে যদি আপনি ওটাকে কনসেন্ট বলেন, আমি ওই কনসেন্ট শব্দটার সাথে একমত না, যেখানে বাচ্চাদেরকে উইদাউট কনসেন্ট শুধুমাত্র তার বাপের সম্মতি থাকলেই তাকে বিয়ে করে দেওয়া যায়, ওই ধরনের পলিগামি কালচার, ওই ধরনের সকল কনসেন্টে পলিগামিতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি না যে এটা কোনো সভ্য জগতের জন্য এটা অ্যাপ্লিকেবল। আলবি ভাই কিছু বলবেন? হ্যাঁ, আমার কথা হচ্ছে এই যে আপনারটার সাথে যোগ করে দিই, আপনারটাকেই আমি ইলাবোরেট করে দিই। সেটা হচ্ছে ধরেন 2জন পার্টনার বা 3জন বা 4জন কনসেনচুয়ালি একটা রিলেশনশিপে আছে, ওপেন রিলেশনশিপে আছে। সে আমি আমার পার্টনারকে বললাম তুমি যা ইচ্ছা করতে, আমার পার্টনার আমার বলে যা ইচ্ছা করতে। সো এই পলিগামিতে
আই হ্যাভ নো প্রবলেম, এটা তাদের নিজেদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, তারা নিজেরাই কি করবে না করবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। বাট আপনি ওই যদি একটা ইয়েকে ব্লক করে দেন, জানা মেয়েরা পলিগামি করতে পারবে না, ছেলেরা পলিগামি করতে পারবে না, ডিসক্রিমিনেশন রাখলে তো ওটা ডেফিনেটলি নট সাপোর্টেবল। বাট কনসেনচুয়ালি মানুষ, অ্যাডাল্ট মানুষজন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যদি পলিগামি করে, দ্যাটস ফাইন, এটা ওদের ব্যাপার। আচ্ছা মানে না, সেদিন একটা নিউজ দেখলাম, সেখানে হচ্ছে একজন বাংলাদেশি, সে 4টা বিয়ে করছে এবং সে 4টা ওয়াইফেরই হচ্ছে সে খুব কম মানে কনসেন্ট নিছে, 4টা ওয়াইফই হচ্ছে রাজি। তো এই বিষয়টা কি অ্যাবাউট দ্য ফ্লেভার, যে বিভিন্ন ফ্লেভারের ওয়াইফ আছে, ওটার কথা বলতেছেন? সরি, ওই যে একটা হুজুর যে বলছিল যে আমার কাছে বিভিন্ন বয়সের বিভিন্ন ফ্লেভারের ওয়াইফ আছে, ওটার কথা বলতেছেন? না না, মানে ওখানে জাস্ট একটা গ্রামের লোক, সে পুরা মানে বস্তা মানে বোরখা টোরখা পরা 4টা মেয়েকে বিয়ে করছে সে, এবং 4জনই বলতেছে তারা 4জনই বিষয়টায় খুব মাশাআল্লাহ খুশি, একসাথে সুখে শান্তিতে তারা 5জন হচ্ছে বসবাস করতেছে, এবং এখানে কিন্তু 4টা মেয়েই কনসেন্ট মানে দিছে বিয়েটার জন্য। তো এটাকে আপনি মানে কেমনে ইয়া করবেন, এটা কি জাস্ট? আমি এটাকে দেখি এক ধরনের ইনডক্ট্রিনেশনের উপরে, যে ইনডক্ট্রিনেশনের মধ্যে মানুষ নিজের পেটে বোমা ফাটায়ও নিজের কনসেন্টে মরে যায়। দ্যাট জাস্ট বিকজ ওটাতে কনসেন্ট আছে, ওই জিনিসটা অটোমেটিকলি যে ভালো হয়ে গেল, জিনিসটা এরকম না। দেখতে হবে যে তার এই কনসেন্ট দেওয়ার মধ্যে, তার ওই কনসেন্টে আসার মধ্যে কি কোনো বায়াসনেস ছিল, নাকি তাকে ওইভাবে গ্রুম করা হয়েছে যে তুমি যাই এই কাজটা করবা, তোমার জায়গাটা এইটা, তোমাকে এইটাই করতে হবে, তুমি যে পজিশনে থাকো ওইটাকে মাইনা নাও। ওই পজিশন থেকে বোঝানো হয়েছে কিনা, নাকি অ্যাকচুয়ালি তাকে সমান রাইট দেওয়ার পরে সে হচ্ছে ওই পজিশনটা আপহোল্ড করছে। আমি মনে করি না যে ওইখানে যে লোকটা হচ্ছে 4জনকে সমান রাইট দিয়ে মানে বোরা বলছে। সাদিয়া আপু, আমি একটা কথা বলি, ধরেন আপনি কখনো কোনো কাল্ট মানে কাল্টের ব্যাপার স্যাপার দেখছেন কিনা আমি জানি না, যে কোনো একটা কাল্টের মধ্যে ধরেন যে চার্লস ম্যানসনের কাল্ট, হ্যাঁ, তো ওই কাল্টে ও যখন ম্যানসন যখন ওর ফলোয়ারদেরকে বলছে তোমরা আজকে হলিউডে যাবা, হলিউডে যায় গোলাগুলি করবা, মানুষজন মেরে আসবা, রাইট? তখন কিন্তু রোমান পেলস্কির বউরে আর বউ ওর বাসার আরো 3-4জনকে ওরা মেরে চলে আসছে। এখানে কিন্তু ওদের কনসার্ন, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা যে মারলা রোমান পেলস্কির বউকে, এটা কেন করলা, মানে এটাতে কি তোমাদের কনসেন্ট আছে, মানে তোমাদেরকে চার্লস ম্যানসন বলছে, তোমাদের কি কনসেন্ট আছে? ওরা বলবে হ্যাঁ আমাদেরকে চার্লস ম্যানসন বলছে তাই তো আমরা আসছি, ও আমাদের কাল্ট লিডার, ওরা আমরা ফলো করি, রাইট? এখন ধরেন যে হোয়াট আর উই ডুইং হিয়ার, দ্যাটস প্রিসাইজলি হোয়াট আর মানে আমরা যেটা ফোকাস করতেছি, দ্যাটস প্রিসাইজলি হোয়াট উই আর ফোকাসিং অন, যে এই কনসেন্টটা যেটা আপনি বলছেন, এটার পিছনে যে ইন্ডক্ট্রিনেশনটা আছে, এটার পিছনে যে আইডিওলজিটা আছে, যেটা ওকে বুঝাইতেছে না ইউ আর গুড না, কোনো সমস্যা নাই, তুমি আসো, ভালো আছো, তুমি এই 4টা বিয়ে করলে ইউ হ্যাভ অল দ্য রাইট, নারী ইসলাম মেয়েদেরকে দিয়েছে মহান সম্মান, এই যে মিথ্যাগুলোর উপর এই বেসিসটা দাঁড়ায় আছে, ওই ইন্ডক্ট্রিনেশনটা নিয়েই তো আমরা কথা বলছি, রাইট? সো এটাকে আপনি কি কনসেন্ট বলতে পারেন কিনা সেটাও একটা কোয়েশ্চেনেবল থিং। ধরেন আমার বাসায় 4টা, ধরেন আমার সাদিয়া আপু, ধরেন আমার বাসায় 4টা কাজের বুয়া আছে, 4টা কাজের বুয়াকে আমার বাসার লোকরা, আমার বাসার মেম্বাররা সমান অধিকার দেয়, তাদের সমানভাবেই তাদের উপরে 3 বেলা বাড়ি মারা হয়, তাদের পায়ে বাড়ি মারা হয়, এবং সমানভাবেই কেউ যখন ভুল করে তাদেরকে ছাদে 2 হাত দাঁড় করায়, সূর্যের মধ্যে দাঁড় করে রাখা হয় সমানভাবে, কারোর উপরে কোনো ডিসক্রিমিনেশন হয় না। কিন্তু হ্যাঁ, যেই অত্যাচারের লেভেলটা, এটা দুজনের অত্যাচারের লেভেলটা এটা সবার মধ্যে সমানভাবে থাকে, কাউকে কিন্তু বেশি কম দেওয়া হয় না। হ্যাঁ, অধিকার সবার এখানে সমান। হ্যাঁ, আমি যতই অ্যাট্রোসিটি চালাই, অ্যাট্রোসিটির লেভেলে কিন্তু কেউ কিন্তু এই 4জনের মধ্যে কাউকে কিন্তু কম অ্যাট্রোসিটি, কাউকে কিন্তু বেশি অ্যাট্রোসিটি করা হয়, জিনিসটা এরকম না, সমানভাবে করা হয়। হ্যাঁ, যদি এটা সমানভাবে করা হয় এবং ওই 4জনই যদি এটা মেনে নেয়, তাহলে তো কিন্তু এই ক্ষেত্রে তো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্যারা খাচ্ছে, কিন্তু 4 বিয়ের ক্ষেত্রে আপনারা তাহলে কনসেন্ট আছে, তার মানে কনসেন্ট থাকলেই হবে না, মানে এটা দেখতে হবে যে তাকে যে রাইট দেওয়া হচ্ছে ওইটা রাইট গুলা কি অ্যাকচুয়াল কোনো রাইট কিনা, নাকি রাইটের নামে তাকে ভাওতাবাজি দেওয়া হচ্ছে, এটা খোঁজায় দেখতে হবে। কনসেন্ট আছে, এখানেই এন্ড অফ ডিসকাশন জিনিসটা না, এটাই বলতে চাচ্ছেন সাদিয়া আপু?
আমি মানে দুই সাইড থেকে এই বিষয়টা করার চেষ্টা করতেছি। আমি এখানে কোনো এক পক্ষে না আপনি কি বলতে চাচ্ছেন যে কনসেন্ট আছে এখানে এন্ড অফ ডিসকাশন নাই, এরপরও আমাদেরকে দেখতে হবে যে কনসেন্ট দেওয়ার পরেও তাদেরকে কি রাইট দেওয়া হচ্ছে, মানে তারা কনসেন্ট দিল তারপরেও তাদেরকে কি রাইট দেওয়া হচ্ছে, এই জিনিসটাকে যাচাই বাছাই করে দেখতে হবে। কনসেন্ট এন্ড অফ ডিসকাশন না, এটাই কি বলতে চাচ্ছেন? আপনার কি মনে হয় কনসেন্ট এন্ড অফ ডিসকাশন? আপনি আপনি জিনিসটা এরকম পোর্ট্রে করলেন যে চারজন তো ভাই এটা তো রাজি, চারজনকে তো সমান অধিকার দেওয়া হচ্ছে, এটা থেকে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা, এটার মধ্যে প্রবলেম আছে কিনা ওইটা আমি ওইটা প্রবলেম যাচাই দেখি। বাছাই করা। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আমি প্রবলেম দেখি নাকি, আমার পার্সোনালি মনে হচ্ছে তারা তো এখানে মানে বড় হইছে এমন একটা পরিবেশে যেখানে তাদের কাছে এটাকে এভাবে প্রেজেন্ট জি করা জি, হয়েছে। আপনার পজিশনটাই আমার পজিশন। Yeah, that's আচ্ছা। precisely what we are talking about. যে ওরা তো ওই একটা ব্রেইন ওয়াশিং নিয়েই বড় হয়েছে। সো ওরা ভাবতেছে যে আমি এটা করলে এটা ভালো, রাইট? যে ধরেন ওই যে একটু আগে ফার্স্ট বে বলো না যে জিহাদিরা ধরেন যে নিজে এক্সপ্লোর্ড হয়ে যেতেছে, ও তো বিলিভ করতেছে যে এটা কিন্তু করতেছে এটা এটাকে ভালো। তো আপনি এখন মানে চেঞ্জ করতে পারতেছেন না, কারণ তারা যখন আমি এটা পারতেছি তো, আমি যে প্রতিদিন 4 ঘন্টা টাইম দিতেছি, ফার্স্ট ভাই যে প্রতিদিন 4 ঘন্টা টাইম দিতেছে, আসিফ ভাই টাইম দিতেছে, আমরা তো এটার জন্যই করতেছি। হোয়াটস দ্য পয়েন্ট বিহাইন্ড ইট? যে এই আইডিয়াগুলো আমরা যদি চেঞ্জ করতে না পারি, আমরা যদি এফোর্টও না দেই, আমরা যদি এই সম্পর্কে কনসার্নও না হই, ডাজ দ্যাট মিন যে তাদের ওই মানে যে চারজন তারা যখন হ্যাঁ বলতেছে যে না তারা রাজি, এরপরে তো মানে যে মুসলিম তারা একটা কথাই বলবে যে তারা যখন রাজি, সেখানে আমাদের তো বলার কোনো রাইট নাই যে মানে ব্রেইন ওয়াশ করছে না। এই পজিশনের সাথে কি আপনি একমত? আমি তো আপনাকে বলতেছি আমি তো একমত না, তারা তো ব্রেইন ওয়াশ, বাট এটা তো চেঞ্জ করতে হবে। আপনি কিভাবে আই নো আমারও পজিশনটা একই। আপনি আমার সাথে তর্ক করতেছেন, আমারও তো পজিশন একই যে মুমিনরা বলুক এটাতে যে তাদের মধ্যে কনসেন্ট আছে, যে সো কল্ড কনসেন্ট আছে, এটা এন্ড অফ ডিসকাশন না যে তাদের মধ্যে কনসেন্ট আছে, রাইট? দেখতে হবে যে সেখানে কারো ওই লোকগুলা কি ব্রেইন ওয়াশের তাদেরকে কোনোভাবে কি ইনডক্ট্রিনেট করা হয়েছে কিনা, তাদের রাইটটা কি, যেটা বলা হচ্ছে যে সমান রাইট, এটা কি অ্যাকচুয়াল রাইট কিনা, ওইটা ঘাটায় দেখতে হবে, রাইট? আমি তো আরবিটারি রাইট বানাইতে পারি যে ওকে তাদের রাইট হচ্ছে শুধুমাত্র আমার সার্ভ করা, আমার বা আমার ঘরটা সার্ভ করা, আমি এই কথা বলতে পারি, তাদের রাইট এখানে সীমাবদ্ধ। এই যে মহিলারা যে বোরকা হিজাব পরতেছে এই বিষয়টা তো তারা মানে বলে যে কনসেনচুয়ালি করতেছে, এইটাকে আপনি কি মনে করেন যে তারা বস্তাবন্দী হয়ে আছে বাট নিজের ইচ্ছায়? এটা তো আপনি মানে কিভাবে কি পরে এখানে একটা মানে আলোচনার বিষয় থাকে। ধরেন একজন মেয়ে নাই জানতে পারে যে বোরকা কি রেজেম্বল করে, আর একজন মেয়ে জানতেও পারে যে বোরকা কি রেজেম্বল করে। এইটা জেনে বুঝেও সে মনে করতেই পারে যে এটা জেনে বুঝেও সে মানে সে বোরকাটাকে ধারণ করতে পারে। আই উড পার্সোনালি feel disgusted about it, but আমি কেউ যদি জেনে বুঝে আর কি বোরকা পরে, যে বোরকার হিস্ট্রি জেনে বুঝে বা অরিজিন জেনে বুঝে যদি বোরকা পরে, আমি এটাকে পার্সোনালি পছন্দ করব না। বাট না, তারা তো বলতেছে তারা এটা মানে নিজের ইচ্ছায় করতেছে, কিন্তু মানে এটা আমি তো এগ্রি করলাম, আমি বলি ওয়েট, বাট তারা তো এটা মূলত করতেছে আল্লাহকে খুশি করার জন্য। সো এটা নিজের ইচ্ছা নাকি আল্লাহকে খুশি করার ইচ্ছা, মানে দুইটা তো এক হয় না, তাই না? দুইটা কি এক? মানে আপনি নিজের ইচ্ছা করতেছেন, নিজের ইচ্ছাটা আপনার হইছে কজ এটা আপনাকে মানে আদেশ করা হইছে, এই কারণে আপনার নিজের ইচ্ছা। এখানে একটা ইনডক্ট্রিনেশন আছে, আমি মানে ওই আগের কথাই এখানেও অ্যাপ্লিকেবল যে এখানেও ইনডক্ট্রিনেশন আছে, বাট আই থিঙ্ক আমি এখানে একটা ছাড় দেওয়ার চেষ্টা করবো। কেউ যদি তারপর করে, আমি তার সাথে একমত হবো না, আমি বলবো না যে তার বোরকা পরার রাইট নেই, সেটা বলবো না, বাট এইখানে যে ইনডক্ট্রিনেশনের বিষয়গুলো আছে আমি সেটা নিয়ে হয়তো বা পাবলিকলি আলোচনা করব। আপনি সেটাকে চ্যালেঞ্জ করবেন, তারপরেও যদি সে পরে মানে আপনি তারে ইনফর্ম করার ট্রাই করবেন যে তুমি যে বোরকাটা পড়তেছো দিস ইজ মানে এটার পিছনে এটা আছে, তারপরে সে যদি পরে এটা তার পার্সোনাল চয়েস, এটাই তো বলতেছেন ফার্স্ট ভাই। আপনি ওটা লাইক করবেন না, বাট দ্যাটস হার পার্সোনাল চয়েস। আমি এখানে হস্তক্ষেপ করব না, বাট সে যদি পরে আমি ভাই এটা হচ্ছে আমার কাছে মনে হয় মেয়েরা এটা নিজের মানে নিজেকেই বুঝ দিতেছে যে তারা এটা করতেছে নিজের খুশিতে, কারণ মানে
মেইনলি তো এটা করতেছে মানে আগুনে পুরার ভয়ে আর কি, জাহান্নামের ভয়ে, তাই না? কিন্তু এখন নিজেকে তো একটা কিছু বলতে হবে, বা সমাজের কাছে এটা ভালো মতো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য তো বলতে হবে যে এটা তারা আসলে নিজেকে মানে নিজে অনেক সেফ ফিল করতেছে পুরুষের কুদৃষ্টি থেকে, নিজের হেফাজত করতেছে, এই কারণে তারা এটা পরে খুব আসলে ভালো ফিল করে। এটা তারা নিজেদেরকেও মানে ব্রেইন ওয়াশ মেয়েগুলা নিজেকেও তো বুঝ দেয়, আবার সমাজের মানে যারা নাস্তিক আছে ওদেরকেও এটা দিয়ে হচ্ছে থামানোর চেষ্টা করে। তো মানে হোল বিষয়টা আমার কাছে এরকম মনে হয়, কিন্তু ডিপ ডাউন কি আর ওরা করার, নিজেরাও এটা বেডি করতেছে মানুষ। শুধুমাত্র, বাট মানে ডিপ ডাউন ওরা আসলে এটা করতেছে তো ভয় থেকেই, তাই না? কারণ যদি আসলে আমার মনে হয় যে বোরখা না পরলে আপনাকে যদি মানে কোনো শাস্তি না দেওয়া হইতো, আমার মনে হয় কোনো মেয়ে নিজের ইচ্ছায় হচ্ছে এই নিকাব টিকাব পরে বসে থাকতো না। এটা তার নিজের ইচ্ছা, এটা হওয়াটা অস্বাভাবিক লাগে আমার কাছে। যদি হয় আমার মনে হয় মেন্টালি সমস্যা থাকার কথা। আপনার হতে সাথে তো পারে। আমাদের আসলে খুব একটা দ্বিমত নাই। না, আমি মানে যে পয়েন্টটা দাঁড়ানোর চেষ্টা করতেছি, আপনি তো এই লজিক গুলা ওদের কাছে যে ভাঙতে পারবেন না, কারণ ওরা তো নিজেকেই ইয়া করতেছে, বুঝ দিতেছে, ওরা নিজেরাও জানে যে শুনেন সাদিয়া আপু, একটা কথা হচ্ছে যে ইউ ক্যান ইনফর্ম পিপল, ইউ ক্যান অ্যাওয়্যার পিপল, এরপরে কে কি লাইফ চয়েস নিবে ওটা তো আসলে আপনি আমি কেউ ঠিক করে দিতে পারবো না। যেই লাইফ চয়েস নিবে, যেই স্টেপ নিবে, ওইটার কনসিকুয়েন্সে সে নিজেই ভোগ করবে বা সে ওইটার ইয়া পাবে। সো আমরা তো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না ওদেরকে। কেউ পড়তে চাইলে পড়তে পারে, কিন্তু এটা আন্ডারলাইং যে ঝামেলাটা আছে যেখান থেকে এটা ধরেন যে অরিজিন হইছে, ওই কিন্তু ঝামেলাটা এটার নিয়ে আমরা ডিসকাস ইনফ্লুয়েন্সটা করি। তো অনেক সমাজে খারাপ পড়তেছে না? এখন যারা পড়তে যাচ্ছে না ওদেরকেও পড়তে হচ্ছে, এন্ড এটা মানে ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে সবার জন্য। এই বিষয়টা তো মানে থামাইতে হবে। আপনি বলতেছেন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে হোক, কিন্তু বিষয়টা তো আর পার্সোনাল নাই। এক্স্যাক্টলি, এন্ড এটা থামাইতে হলে এটার নানা রকমের ইয়া আছে, আপনার নানা রকমের লেয়ার আছে। এটা থামাইতে শুধুমাত্র যা আপনি যা বলবেন যে না না তোমরা এটা পড়ো না বা তোমরা পড়ো, এটার মধ্যেই সীমাবদ্ধ না। এটা থামানোর সাথে ওই রিলিজিয়ানকে বা ইসলামকে চ্যালেঞ্জ করা, আপনার মুক্ত চিন্তার প্রসার করা, শিক্ষা ব্যবস্থার উন্নতি করা, সাংস্কৃতিক চর্চা করা, অনেক লেয়ার আছে, রাইট? এন্ড ওইটাই তো আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে মানে সো কল যে শাহবাগী বিষয়টা, এই যাদেরকে বলা হয়, আপনাদের কাছে শাহবাগীর ডেফিনেশন কি? আমি নিজেও আসলে জানি না। ফারজ ভাই, কি আপনার কাছে ডেফিনেশন? আমার কাছে ডেফিনেশন সর্ট অফ যারা দিনী ভাইদের রুহানি দাড়িকে ঝুলাই দিছে তারা হচ্ছে শাহবাগী। If you want to define well, দাড়িটা ঝুলাই দিলে তো কষ্ট থাকবেই যে শাহবাগী এত খারাপ এই সেই। আমি ভাই দেখেন, ছবি তোলা, ছবি এডিটিং এর সাথে জড়িত বহুত আগে থেকে। হ্যাঁ, যখন শাহবাগে আমি নিজেও গিয়েছিলাম এবং যখন দেখছি যে শাহবাগের ওইখানকার ছবি টবি তুলে ওটার পিছনে ভাই মানে এক গাদা কন্ডম টন্ডমের ছবি করে এডিট করে লাগায় বাঁশের কেল্লা থেকে প্রচার করা হচ্ছে, দেখো দেখো শাহবাগীরা ওখানে কি করছে দিনে দুপুরে, এখানে করে কন্ডম ফেলা রাখছে। সেটা না, আমি বলি কয়েকদিন আগে না, আসলে বেশ আগেরই কাহিনী এটা। ওই যে ব্লাউজ ছাড়া শাড়ি পরার যে আন্দোলন, আমার কথাটা হচ্ছে ওই যে শাহবাগী নিয়ে প্রোপাগান্ডা। হ্যাঁ, শাহবাগে যারা ছিল গণজাগরণ মঞ্চে যারা গিয়েছিল তাদের বিরুদ্ধে ক্ষোভ রাগ, এটা এখন থেকে না, এটা মানে একদম ওটা সূচনা কাল থেকে যাদের আব্বুকে রুহানি আব্বুকে নিয়ে টান দেওয়া হয়েছিল, তাদের যে একটা ক্ষোভ রাগ আছে সেটা এখন থেকে না, বহু আগে থেকে। ওটা এখন তখন ছিল, তখন তেমন কিছু বলতে পারে না, এখন তার বলতে পারে। ডোন্ট ইউ থিঙ্ক ফারজ ভাই এই শাহবাগী টার্মটা প্রিডেটস এই 2013 গণজাগরণ? শাহবাগী তো প্রিডেট করে অনেক আগে থেকে। শাহবাগী মানে কি আমি আপনাকে বলি। শাহবাগী মানে হচ্ছে যে শাহবাগী একটা ইন্টেলেকচুয়াল সার্কেল ছিল, আজি সুপার মার্কেট একটা ইন্টেলেকচুয়াল সার্কেট ছিল, প্লাস আপনার যে শাহবাগ উদ্যান এই আশেপাশের এই জায়গাটাতে এই যে ধরেন যে যারা কালচার সংস্কৃতি এগুলোর সাথে জড়িত, এরা আসতো টাসতো সন্ধ্যা আপনার আড্ডা দিত, ওগুলো নিয়ে ইন্টেলেকচুয়াল একটা ডিসকোর্স হইতো। এই সার্কেলটা বলা যায় যে ধরেন এই সার্কেলটারই হচ্ছে শাহবাগী আপনি বলতে পারেন। কিন্তু এইটারে পরে এই শাহবাগীটারে ভিলিফাই করা হলো যে এরা খুবই খারাপ। এই শাহবাগের এই চক্র থেকে নানা জিনিস হয়েছে, কিন্তু এইখান থেকে আপনার সমাজের বিভিন্ন ইনজাস্টিস নিয়ে কথা হয়েছে। আপনি হুমায়ুন আজাদেরও শাহবাগী ধরতে পারবেন, আপনি তসলিমা নাসরিনেরও শাহবাগী ধরতে পারবেন। তো শাহবাগী খালি 2013 সাল থেকে না, শাহবাগীরা অনেক আগের থেকেই প্রিডেট করে,
বুঝছেন? মানে তো এখন এদের- মোল্লাদের এদের কাছে তো ওরকম যে মোল্লামূলক ট্যাগ যে শাহবাগী, হ্যাঁ, দেখেন এই ট্যাগটা ইটসেলফ তো একটা মানে মাদ্রাসা টাইপ মানে টাইপের ট্যাগ। যেমন আপনি ধরেন ইয়া থেকে বেরোইছেন, যেমন আমাদের তো উদাহরণে আছে যে বেড়াগঞ্জ থেকে পড়াশোনা করে বেরোইছে এই জন্য সে বেড়াজি, ধরেন আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বেরোইছে এই জন্য সে আজহারি, বা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বেরোইছে মাদা, এই তো যাই হোক মাদার, রাইট? তো ভাই ওই শাহবাগের কোন মাদ্রাসা থেকে কেউ পড়াশোনা করে বাইরে হয়ে শাহবাগী হয়নি। হ্যাঁ, শাহবাগী দ্য টার্ম, এই টার্মটাই তাদেরকে মানে ইয়ে করা হয়েছে, মানে ছাপানো হয়েছে আই থিঙ্ক ফ্রম মাদ্রাসা, যে শাহবাগী। আমি এর আগে থাকতে পারে, বাট আমি ওইটার সাথে মানে আমি ওই জিনিসটা যাই না, বাট এই যে শাহবাগী টার্মটা আই থিঙ্ক এটা মাদ্রাসা সব থেকে আসা একটা টার্ম। এই জন্য আমি নিজেকে কখনো শাহবাগী বলি না, কারণ আমি শাহবাগের কোনো মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করিনি। এক্স্যাক্টলি। এন্ড ফার্স্ট ওই শাহবাগী ওয়ার্ডটা ধরেন হইছে, জেনারেট হইছে 2013 সালে, বাট এই আইডিয়াটা যে শাহবাগের ইন্টেলেকচুয়াল মানুষজন, ইন্টেলেকচুয়াল বাদ দেন, বা ধরেন যে ওইখানে ডিসকোর্স করা, ইনফ্যাক্ট শাহবাগে আমি পার্সোনালি দেখছি যে আমি রাত 3টা বাজে শাহবাগে গেছি, শাহবাগে যায় আমার চা খেতে ইচ্ছে করছে, গেছি ওইখানে যেই একটা রিক্সা মামা জেগেছিল, ওনার রিক্সাতে বসে আমি আর ওনার সাথে আমি কথা বলতেছিলাম দেশের কি অবস্থা, কি ওনার যে ইন্টেলেকচুয়াল ইয়াটা আমি দেখছি, ইন্টেলেকচুয়াল বাদ দেন, এই যে ওনার সাথে আমি ডিসকোর্স করলাম একটা, উনি কথা বলতেছে আমি কথা বলতেছি, মানে এই পুরা প্রসেস গুলো আপনারা জানেন যে মুমিনদের মধ্যে তো ইন্টেলেকচুয়ালিটির এগেইনস্ট একটা ব্যাপার আছে, যে আপনি চিন্তা করতে পারবেন না, আপনি রেশনাল থিঙ্ক করতে পারবেন না, আপনি কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারবেন না। তো এই যে শাহবাগী ব্যাপারটারে ভিলিফাই করে, শাহবাগী ব্যাপারটা একটা খারাপ জিনিস, এই জিনিস করার চেষ্টা করা হয়েছে। এন্ড আরেকটা কথা এটার সাথে বলে দেই, শাহবাগী মেয়েরা এরকম ওইরকম, এই যে আপনি ব্লাউজের কথা বলছেন, I can assure you, I can assure you আপু, আমি জাস্ট একটা সেন্টেন্স বলি, I can assure you শাহবাগের কোনো মেয়ের ধারে কাছে কোনো মোল্লা জীবনে কথা বলতে যেতে পারবে না। জাস্ট পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আপনি বলতেছেন যে ব্লাউজ পরা এটাকে, ভাই whoever the fuck whatever they want to wear, এটা তো আমিও এগ্রি করতেছি, বাট না ওখানে মানে রাস্তায় দাঁড়ায় যে এরকম আন্দোলন করা এই বিষয়টা নিয়ে, এটা মানে এই বিষয়টাকে কেমনে দেখেন? না, সে যেটা পড়তেছে ভাই, এই যে আপনি বলেন তো, আপনি আপনার দাদি নানিদের দেখছেন কিনা আমি জানি না, আমি কিন্তু দেখছি যে আপনি ধরেন 1950 সালে বা 1960 সালের বাঙালি নারীদের দেখলে তারা কিন্তু ব্লাউজ কে পরবে না পরবে এটা তার পার্সোনাল বিষয়। এখন মানে একটা কেউ যদি নেকেড চলাফেরা করতে চায় রাস্তায়, আপনি এটাকে কিভাবে, মানে আপনি কি এটাকে সাপোর্ট করবেন? এটা পাবলিক ডিসেন্সি আইন আছে অনেক দেশে, ব্লাউজ না পরলে মানুষ নেকেড হয়ে যায়। না আমি ওইটার সাথে বলছি না, আমি মনে করি যে কেউ যদি নেকেড চলাফেরা করতেও চায় করতে পারে, এটা আমার বিশ্বাস। এখন তো আমাকে ইয়া করে লাভ নেই, আমার কথা এটা কি অনেক জায়গায় অনেক দেশে আইন আছে আপু, পাবলিক ইনডেসেন্সি, ইউ ক্যান নট ডু দ্যাট, মানে ইউ জাস্ট ক্যান নট গো অ্যারাউন্ড, পাবলিক ইনডেসেন্সি নিয়ে আইন আছে, যদি আইন না থাকে ফাইন। কিন্তু কথা হইতেছে কে কি পরবে, শাহবাগে ও এটা নিয়ে দাঁড়াইছে যে ও ব্লাউজ ছাড়া শাড়ি পরবে, দাঁড়াইছে, সো হোয়াট, এটা ওর ইচ্ছা, সমস্যা কই এখানে? মানে দাঁড়াইছে বলতে সে তো প্রোটেস্ট করতেছে, সে পড়তে চায় বলে, বাট ওকে তো কেউ থামাচ্ছে না, মানে ও পড়ে ঘুরে বেড়াক, ও এখানে এটা এখন একটা স্টেটমেন্ট ক্রিয়েট করতে চাইতেছে, হয়তো ধরেন ওর মানববন্ধন থেকে হোয়াট এভার ইট ইজ, ধরেন ওই স্টেটমেন্টটা রং, কোন একটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স কোন একটা কিছু, বা রিলিজিয়াসলি ইনফ্লুয়েন্স, হোয়াট এভার ইট ইজ, আমি এটার কথা বলছি, যে কোনো কিছু শাহবাগে দাঁড়িয়ে সে যদি এটা বলে তো বলুক, এটা তার ফ্রিডম অফ স্পিচ, ভাই আমি কি করতে পারি? আমি এটার সাথে একমত হইলাম, না হইলে নাই, এটা বলছে, সো হোয়াট? পজিশনটা যদি স্টুপিড থাকে, স্টুপিড, তার তো বলার রাইট আছে, রাইট? মানে আপনি কি বলতে যাচ্ছেন এটা স্টুপিড পজিশন এসে করছে? না, যদি পজিশনটা স্টুপিড হয়ে থাকে তাহলে স্টুপিড। আই এম নট জাজিং কে ব্লাউজ পরবে কে ব্লাউজ পরবে না, আমার এটা দেখার ইচ্ছা নাই। দেখেন আপু, প্রত্যেকটা মানুষের মধ্যে মানে গঠন একই, হ্যাঁ, ওটার মধ্যে কেউ ব্লাউজ পরলো বা না পরলো ওটার মধ্যে এমন কোনো কিছু থাকবে না যেটা অলরেডি অন্য কোনো মেয়ের মধ্যে নাই, বা যেটা সম্পর্কে আমি অ্যাওয়ার্ড না। হ্যাঁ, একই জিনিস, ভিতরে সব মাংস টাংস সব একই জিনিস, সাইজ খালি এদিক ওদিক হয়। কেউ ব্লাউজ না পরলে ওটা সে খারাপ হয়ে যাবে, বা আমি তো ক্লিয়ার করছি যে যেটা মন চায় পড়বে, এটা তার রাইট, এখানে মানে এটা নিয়ে কোনো ইয়ার না। কিন্তু আমি বলছি আন্দোলনটার মানে
মোটিভ আচ্ছা আপু মোটিভটা এটা হতে পারে যে আপনি বলতেছেন তাকে তো কেউ থামাচ্ছে না, রাইট? বাট তারপর সে এটা কেন করতেছে? হয়তো সে নিজের জন্য করতেছে না, সে একটা স্টেটমেন্ট দিয়ে করতে যাচ্ছে যে যে কেউ যে কোনো কাপড় পরে ঘুরতে পারে। আপনি যেটা রাইট হিসাবে মনে করেন যে এটা যে কেউ তো পড়তেই পারে, আপনি যেটাকে একটা রিজনেবল পজিশন মনে করেন, সেটা পাবলিকলি জানাতে যাচ্ছে। হিতে বিপরীত হয়েছে না, বরং মানে এখন পোশাকের স্বাধীনতা চাইলে মানুষ কিভাবে নিল, দেখেন মানুষ কিভাবে নিল না নিল ওটা ডিফারেন্ট জিনিস। আপনি মানে জেনুইন চেষ্টা করতে পারেন, ধরেন আমাদের লাইফ থেকে আমরা জেনুইন চেষ্টা করতে পারি একটা অনেস্ট ডিসকাশনের জন্য। এতে কোনো মুমিন আমার নবীকে কেন এই কথা বললো সে জঙ্গি হয়ে গেল, আমাদের মানে করার জন্য সে মানে তার রক্ত বয়েল করা শুরু করলো, সে জ্যাকোবা শুরু করলো। এটা তো আমারই না, এটা তো আমার কনসার্ন না। আমার কনসার্নটা হচ্ছে যে আমি আমার আমি আমার পজিশন সম্পর্কে যুক্তিগত প্রমাণ দিলাম কি। আমি যদি দিতে পারি ফাইন, আমি যদি যুক্তি দিতে পারি নাই, বাট এটা তো মানুষ কিভাবে রিঅ্যাক্ট করবে সেটা তো আপনারা যে মানে আচ্ছা, আপনি যারা হচ্ছে লাইভে এসে এই যে মোহাম্মদের চরিত্র নিয়ে গালাগালি করেন, মানুষ যারা হচ্ছে অফেন্স খায়, কথা হচ্ছে আপনার কাছে এই বলার স্বাধীনতা, বাক স্বাধীনতার মানে লিমিটেশন কতটুকু? বাক স্বাধীনতা সাদিয়া আপু, আপনার বাক স্বাধীনতাতে যাওয়ার আগে আগের ইয়েতে একটা জিনিস বলি, আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বলতে কি বুঝেন? অন্য বিশ্বাস বা অন্যকে না করে ফ্রিডম অফ এক্সপ্রেশন যা আমি জানি না আসলে। আচ্ছা, ফ্রিডম অফ এক্সপ্রেশন হচ্ছে যে ধরেন এই যে আপনি যে ব্লাউজের কথা বললেন, ও ফিল করছে যে আমি এভাবে ব্লাউজ পরতে চাই না, আমি চাই আমার এই আইডিওলজিটা স্প্রেড করতে। ও যে শাহবাগের দ্বারা একটা মানববন্ধন করলো। আবার ধরেন যে আরো 20 জন চিন্তা করলো যে আমি ছবি ছাড়া এনআইডি কার্ড বানাইতে চাই, এটা আমি শাহবাগে যাই আমি একটা মানববন্ধন করলাম। এই যে ওই কাজটা করলো, এটা হচ্ছে তার ফ্রিডম অফ এক্সপ্রেশন। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে গভর্নমেন্ট এনশিওর করে যারা আপনার আছে নাগরিক আছে তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রোটেস্ট এগুলো থাকবে, রাইট? সো এই শাহবাগে কে কি স্টেটমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে, সেটার পিছনে কি মোটিভেশন আছে, জনগণ কিভাবে নিতেছে, এগুলো তো অন্য জিনিস। কিন্তু সেটা করতে পারবে কিনা, হ্যাঁ ডেফিনেটলি সে এটা করতে পারে। আমি এটা সাপোর্ট করি কিনা, ওয়েল এটা ডিপেন্ডস, একটা আন্দোলনের সাথে একটা জিনিসের সাথে জড়িত। আর আপনি ফ্রিডম অফ স্পিচের কথা বলতেছেন, ফ্রিডম অফ স্পিচের লিমিট হচ্ছে আমার কোনো কথা দ্বারা যদি আমি ভায়োলেন্স ইনসাইট করি, ওইটা ফ্রিডম অফ স্পিচের মধ্যে পড়বে না। যেমন আমি আপনার 2টা গালি দিতে পারি, মোহাম্মদের 2টা গালি দিতে পারি, কিন্তু আমি যদি বলি এখানে যারা আছে সবাই যে সাদিয়ারা ধরে মারো, এইটা হচ্ছে আমি ভায়োলেন্স ইনসাইট করতেছি, আমি ভায়োলেন্ট হইতে বলতেছি আমার ফলোয়ারদের। ধরেন আমার 2 জন ফলোয়ার আছে, ওরাই যে আপনার খুঁজবে মারার জন্য, আমি ভায়োলেন্স ইনসাইট করতেছি। এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে আমি ধরেন রেশিয়ালি ডিসক্রিমিনেট করলাম, যে তুই মানে গায়ের রং দিয়ে, আমি ওয়ার্ড গুলো উচ্চারণ না করি, গায়ের রং দিয়ে আমি ডিসক্রিমিনেট করতেছি মানুষজনকে, ওইটাও ফ্রিডম অফ স্পিচের মধ্যে পড়ে না। এন্ড অন টপ অফ দ্যাট কিছু দেশে কিছু সার্টেন ওয়ার্ডস আছে যেগুলো ফ্রিডম অফ স্পিচের মধ্যে পড়ে না। যেমন জার্মানিতে দেয়ার ইজ এ সার্টেন ওয়ার্ড, এটা আপনি ইউজ করতে পারবেন না। ইউএসএ তে আপনি কি মনে করেন যে আপনি র্যান্ডমলি রাস্তায় যাকে তাকে মানে গালি দিতে পারবেন, এটা আপনার ফ্রিডম অফ স্পিচের মধ্যে পড়ে? যে কোনো মানুষকে আপনি গালি দেওয়াই তো ফ্রিডম অফ স্পিচ। আপু কাউকে চাটা তো ফ্রিডম অফ স্পিচের মধ্যে দরকার নাই। কাউকে আপনি তো যে কাউকে যে কোনো সময় মানে যে কেউ তো যে কাউকে সময় যে কোনো সময় যে কাউকে চাটতেই পারে। কাউকে তোষমত করার জন্য তো ফ্রিডম অফ স্পিচ দরকার নাই। ফ্রিডম অফ স্পিচ দরকার হচ্ছে কাউকে গালি দেওয়ার জন্য। তো মানে এখানে এই বিষয়টাতে ঘৃণা ছড়ায় যাচ্ছে না? ঘৃণা, আপনি আমাকে আমার কাজের জন্য ঘৃণা করেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার ঘৃণাটা আপনি আপনার মুখ দিয়ে করেন, চোখ দিয়ে করেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার ফিস্টটা, আপনার হাত দুইটা আপনার পকেটে রাখেন, দ্যাটস ইট। আপনি আমাকে ভালোবাসবেন বা এসে আপনার ওটা তো দরকার নেই, আমার সেটা দরকার নেই। আমার কথা হচ্ছে যদি আপনার রাগ হয় ফাইন, আপনার বহুত রাগ হচ্ছে, আপনার গা শিরশির করে উঠতেছে, আপনি আমাকে জবাব দিতে চান, আপনি মুখ দিয়ে জবাব দেন। এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ফিস্ট না। আচ্ছা, বুঝতে পারছি। ইন নো ওয়ে শেপ অর ফর্ম, সাদিয়া আরো সহজ করে দিই, ইন নো ওয়ে শেপ অর ফর্ম আপনি আমার একটা গালি দিচ্ছেন, এটার বিনিময়ে আমি যে আপনার পিটাইতে পারবো। আপনি আমার একটা গালি দিচ্ছেন, পরের দিন ধরেন আমি ইউটিউবে খুব রসা 10 মিনিট একটা ভিডিও বানাইছি, দেখো সাদিয়া হচ্ছে এটা খুবই মজা করে বাঙালি বোকাসোদা যে কি জানি নাম আছে ওটার, যে সোনাগাছি, সে মানে রাস্তাঘাটে বলতেছে তাদের যদি বাক স্বাধীনতা থাকে তাহলে আমাদের হাত স্বাধীনতা আছে। এটা হচ্ছে স্টুপিডিটি ভাই। বাক স্বাধীনতা বদলে তোমার বাক স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা তুমি বদলে তোমার হাত স্বাধীনতা থাকবে না, যে আমার স্পিচের জন্য তুমি আমার গায়ে হাত দেবা। না মানে মুসলিমদের কথা হচ্ছে তাদের ধর্মীয় অনুভূতিতে তো মানে আঘাত হানা যাবে না। আগেরটা ভালো ছিল, আঘাত।
এগুলো তো হ্যাঁ, এটা এটা সে বলতে পারে যে আমার অনুভূতিতে আঘাত আনা যাবে না, সো হোয়াট, এটা তার পয়েন্ট অফ ভিউ, সে আঘাত আনা যাবে না সে এটা বলতেই পারে, বাট আঘাত আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আঘাত আনা যাবে। তার তার তো কোনো রাইট নাই যে আমার গায়ে সে আঘাত করে ফেলবে, সে আমার অনুভূতিতে আঘাত দেখ, আমার অনুভূতি নিয়ে তো কোনো আব্দুল্লাহ যায় আসে না, যে আমার অনুভূতিতে আঘাত লাগলো, ওইখানে ঘৃণা ছড়াই গেল, ওইখানে তার রাগ উঠলো, এটা নিয়ে আমার কোনো কনসার্নই নাই। কনসার্ন হচ্ছে যে আমি আমার কথা বলার রাইট আছে কিনা, এবং তার আমার কথার বলার রাইটে কিন্তু সে ভাই বিষয় হচ্ছে রেসপন্সটা এখন কি দিবে। মানে আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন যে মানে ধর্মে সম্মান করতে, বই খাতায় মানে টেক্সট বুকেই তো লেখা থাকে, আমাদের যে সমাজ বইটই থাকে, মানে প্রতিটা ধর্মকে সম্মান করতে হবে। যদি এটা না হয় সেক্ষেত্রে তো মানে যুদ্ধ লেগে যাবে না, মারামারি লেগে যাবে না মুসলিম হিন্দু এদের মানে সব ধর্মের মধ্যে। তো এই জন্য তো মানে কোরআন, এই জন্য তো কোরআন হাদিসও তাহলে ব্যান করতে হয়। কোরআন হাদিসের মধ্যেও তো অন্য ধর্মের ক্ষেত্রে যুদ্ধের কথা বলে দেওয়া আছে। কোরআন তো প্রবলেমেটিক, সেটা তো আমি মানে মানতেছি। শুনুন আপু, আপনি যেভাবে ফ্রেম করতেছেন ব্যাপারগুলো এভাবে ওয়ার্ক করে না। যদি এরকমটা হয় যে সমস্যা নেই, যদি এরকমটা হয় যে আমার কেন কথা বলার জন্য কেউ দাঙ্গা লাগা দিল, কেউ ইয়ে করে দিল, কেউ একটা অ্যাট্রোসিটি করে ফেলাইলো, তাহলে তো বলতে হবে যে সে অ্যাডাল্ট না, হ্যাঁ, সে এখনো টিনেজের বাচ্চা কাচ্চা, তার হরমোন ঠিক মতো কাজ করতেছে না। আমার কথা বলার জন্য, ফর এক্সাম্পল, আমি আপনাকে একটু আমি অনলাইনে খুব সুন্দর একটা কথা শুনছিলাম, আমি আপনাকে ওটা রিপিট করি। বাংলাদেশের অনেক আপনার এলাকার বড় ভাই দেখছেন না, এলাকার বড় ভাই যে তার মাথা কন্ট্রোল রাখতে পারে না, খুব রাগ তার, কেউ একটা তার পরিবারকে নিয়ে কোন একটা কথা বলে সে মাইরা ধরে শেষ করে ফেলায়, তাকে আটকে রাখা যায় না, বা তার নেতাকে নিয়ে যদি কিছু একটা বলে সে তার রাগ কন্ট্রোল করতে পারে না, তার একটা ঘুষি মারতেই হয়। ওই নেতাকে যখন আপনি টুক করে ধরে আপনি যদি কোনো একটা সভ্যকাণ্ডিতে ফেলান, ফর এক্সাম্পল আপনি যদি ইউএসএ ফেলান, ওই নেতা তার নিজের রাখেন, তার 14 গোষ্ঠীর রাগকে সে কন্ট্রোল করবে। কেন করবে? কেননা জানে সে ওখানে ওইখানকার আইন ফ্রিডম অফ স্পিচকে সমর্থন করে, তার এই মারাধুরাকে সমর্থন করে, সে ইয়ে করে, সেই ধরনের জানোয়ারগিরি করে পার পাওয়া যাবে না, তাকে কনসিকুয়েন্সেস ভোগ করতে হবে। তো জিনিসটা হচ্ছে আপনাকে অ্যাডাল্ট হইতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমার মনটা এরকম সেন্সিটিভ বানাইতে লাভ নাই যে আমাকে কেউ একটা মনে আঘাত করলে আমি তার শরীরে আঘাত করবো। আমার মনে যে কেউ আঘাত করতে পারে, আমার কি করতে হবে? আমার ইদার তার সাথে কথা বলতে হবে, তার মনের আঘাতের আমার মনের আঘাতের মতো তাকে মনে আঘাত করতে হবে, অর এটা যদি আমি করতে না পারি আমি কি করবো? আমি ইগনোর করে চলে যাব। এটা হচ্ছে অ্যাডাল্ট হওয়া। তাকে কি করতে হবে? তাকে অ্যাডাল্ট হইতে হবে। যেই সোসাইটিগুলোতে সাদিয়া আপু, যেই সোসাইটিগুলোতে অনেকদিন ধরে ধরেন ফ্রিডম অফ স্পিচের একটা প্র্যাকটিস আছে, ওইখানে দেখবেন যে আপনি যেটা বলতেছেন তার ধর্ম নিয়ে বললে সে ঝাপায় পড়ছে, ওটা এভাবে ওয়ার্ক করে না। সে আইদার হাইসা উড়াই দিবে, নাইলে সে চেইতামেতে যে নিজে যুক্তি বানাবে যে তুমি আমার ধর্ম নিয়ে এটা বলছো, দেখো আমার ধর্ম এটা না। সে বিশাল একটা লেকচার দিবে, সে 2 ঘন্টার ইউটিউব ভিডিও বানাবে, রাইট? আপনি যদি দেখেন যে সাউথ পার্ক দেখছেন কিনা, ফার্স্ট বাই সাউথ পার্ক দেখছেন? না, 2-1টা এপিসোড। আচ্ছা, তো সাউথ পার্কের মধ্যে এরকম এপিসোড আছে যে আপনার সবগুলা ধর্ম নিয়ে ফাইজামি করছে, ক্রিশ্চিয়ানিটি নিয়ে, বুদ্ধিজম নিয়ে, হিন্দুইজম নিয়ে, কিন্তু মুসলিমদের বেলায় যখন আসছে ওটা নিয়ে ফাইজামি করছে ইন এ ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ ভাই, দেখ এইখানে একজন কমেন্ট করছে, ব্যক্তিগত পর্যায়ে রাস্তায় দাঁড় করিয়ে কাউকে ভার্বালি হ্যারাস করা ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে পড়ে না, তবে মোহাম্মদ বা অন্য কোনো ধর্মীয় রাজনৈতিক ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সমালোচনা করা ফ্রিডম অফ এক্সপ্রেশন। আফসানা আপু, এখানে একটা কথা আছে যে হ্যারাস বলতে আপনি কোন ধরনের হ্যারাসের কথা বলতেছেন? ফর এক্সাম্পল, একজন ধরেন 2জন মহিলার কথা বলি। একজন মহিলা হচ্ছে সে সমন্বয়ক, বা সে হচ্ছে আমার মতো আফসোস লীগের সদস্য। আপনি কি তাকে রাজনৈতিক পজিশনে তাকে হ্যারাস করতে পারেন যে আপনার আপা এত 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 দুর্নীতি করেছে? বা আপনি কি তাকে নিয়ে তার সমন্বয়ক টিম লোকদেরকে নিয়ে হ্যারাস করতে পারেন যে বলতে পারেন ও আপনি যে দলকে সমর্থন করতেছেন এরা তো এরকম বড় সলদ, এরকম বলতে পারেন। বাট আরেক ধরনের হ্যারাস আছে, এটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাস, যে জাস্ট বিকজ আপনি নারী, আপনার অর্গান নিয়ে, আপনার বডি নিয়ে কেউ হচ্ছে আপনাকে কোনো ধরনের হ্যারাসমেন্ট করতেছে বা আপনাকে টিজ করতেছে, হ্যাঁ, ওইটা সেকেন্ডটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে পড়বে না, জাস্ট কেননা আপনাকে এটা ডিসক্রিমিনেশন করা হচ্ছে বেসড অন ইওর জেন্ডার। আরেকটা হচ্ছে আপনার আইডিয়াস নিয়ে, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন
সেই আইডিয়াস নিয়ে আপনাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। দুইটার মধ্যে আবার এক করে ফেলা না, হ্যাঁ, দুইটা ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে হ্যারাসমেন্ট, অ্যাকচুয়াল হ্যারাসমেন্ট, একটা হচ্ছে আপনার ফ্রিডম অফ স্পিচ। দুইটা আলাদা আলাদা বিষয়। না ফারাজ ভাই, ধরেন আপনি হাঁটতেছেন, আপনি নেবারহুড দিয়ে হাইটা যেতেছেন, আমি হঠাৎ করে আপনার সামনে যে চিল্লানো শুরু করলাম, হ্যাঁ, আমি আপনার ধরেন রেগুলার অ্যাক্টিভিটিতে হ্যাম্পার করতেছি, সো ওইটার জন্য তো বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন আইন আছে। ওইটা তো আর এই জিনিস সেম না। একটা হচ্ছে আপনার আইডিয়াকে, আপনার আইডিওলজিকে চ্যালেঞ্জ করা, আরেকটা হচ্ছে যে বেটা তুই এই গেঞ্জি পরে আসছিস কেন, তোর ইচ্ছা মতো আপনার আমি গালি দিলাম, এন্ড আপনার রেগুলার অ্যাক্টিভিটিতে আমি হ্যাম্পার করলাম, আপনার রাস্তা আটকায় আপনার, সো এটা তো হ্যারাসমেন্ট। একটা হলো হ্যারাসমেন্ট, আর এটা হচ্ছে আপনার আইডিওলজিকে চ্যালেঞ্জ করা। এটা দুটো ডিফারেন্ট তো। সো বিষয়টা এরকম, একজন যদি একটা মানে মসজিদ বানায়, আপনি মসজিদ দেওয়ার বিষয়টাকে গালি দিবেন যে সে মসজিদ বানাইছে, এটার কোনো মানে এটা পয়েন্টলেস, কিন্তু আপনি মসজিদ যে ভাঙতে পারবেন না, এটাই তো। আচ্ছা, আমি আপনার উদাহরণটা বুঝি নাই, বাট আমি যদি প্রিভিয়াস সাথে ফেরত যাই, উনি তো ডেইলির কথা উঠায় নাই, যেন ডেইলির কথা আমি বলি নাই। আমি জানি না ডেইলি ইয়েটা করা এটা হ্যারাসমেন্ট না ইয়ে কি। ধরেন আপনি একজন, ফর এক্সাম্পল ধরেন আপনি একজন পলিটিশিয়ান, রাইট? আপনি জোচ্চুরি করছেন এবং আমার কাছে সেই প্রমাণটা আছে। আমি কি ডেইলি যে আপনাকে হ্যারাস করতে পারি যে আপনি এখানে জোচ্চুরি করছেন, আপনি এখানে জোচ্চুরি করছেন? আই থিঙ্ক এটা আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে পড়ে। বাট এটা যদি সেক্সুয়াল কোনো বিষয় হয়, যে সে নারী, এই জন্য তো আমি তাকে যে ডেইলি হ্যারাস করতেছি, দ্যাটস টোটাল হ্যারাসমেন্ট। ওখানে ডিসক্রিমিনেশন আছে, ডিসক্রিমিনেশন বেস করে আপনি কাউকে হ্যারাস করতেছেন। আপনি যেটা চেঞ্জ করতে পারবেন না, সেটার উপর বেস করে আপনাকে, মানে আপনার জন্মগত যেই ইয়েগুলো আছে, ফিচারগুলো আছে, সেটাকে নিয়ে আপনি ইয়ে করতেছেন, আপনি তাকে কাউকে ক্রিটিসাইজ করতেছেন। আই থিঙ্ক ওটা আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে পড়বে না, বাট যেটা পড়বে সেটা হচ্ছে আপনার আইডিয়াস নিয়ে যদি আপনি ক্রিটিসাইজ করেন। হ্যাঁ, আপনি কিছু একটা বলছিলেন সাদি, আপনি। বুঝতে পারছি আপনাদের কথা। আর কিছু বলবেন সাদি আপু? আচ্ছা, আপনারা মানে যখন আপনারা কি দুজনই আগে মানে মুসলিম ছিলেন, এই বিশ্বাস নিয়ে বড় হয়েছিলেন? আনফরচুনেটলি ইয়েস। তো মানে আপনারা আমি যখন মুসলিম হাউসহোল্ডে বড় হইছি, বাট আই ওয়াজ নেভার রিয়েলি প্র্যাকটিসিং মুসলিম। বাট মানে বিশ্বাস তো করতেন, ঈমান তো ছিল। হ্যাঁ, মানে বাচ্চাকালে হ্যাঁ বিশ্বাস করতাম। তো মানে আপনাদের ফ্যামিলি জানি না কতটুকু ধার্মিক ছিল, বাট মানে আমার আশেপাশে আমার একটা ফ্রেন্ড আছে, ও এখন আর বিশ্বাস করে না, কিন্তু ওর ফ্যামিলি খুবই খুবই ধার্মিক। তো ওই কারণে মানে সমস্যা হয়ে যাচ্ছে এখন আপনাদের ক্ষেত্রে বিষয়টা। মানে আপনারা কিভাবে এটাকে কোপ আপ করছেন? আপনাদের ফ্যামিলি কি বিষয়টাকে মানে মেনে নিছে? তাকে বলেন ইনকাম করতে, ইনকাম করে আলাদা উচিত। ওয়েল, এটা তো পারসন টু পারসন ভ্যারি করে। আমার বেলায় ইট ওয়াজ ইজি। আমার ফ্যামিলির কোনো প্যারা ছিল না। হোয়াট এভার আই প্র্যাকটিস, তাদের কোনো সমস্যা ছিল না, বা আই ডিডন্ট প্র্যাকটিস, তাদের কোনো সমস্যা ছিল না। আমার আপনি যখন থাকবেন, আপনি যখন কারো আন্ডারে থাকবেন, আপনার ফ্যামিলির আন্ডারে থাকবেন, বাঙালি ফ্যামিলির মতো এই টেন্ডেন্সি থাকবে, এবং যে টাকাটা অস্বাভাবিক কোনো কিছু না, যে আপনি আপনার ফাদারেরটা খাচ্ছেন, ফাদারের রুফটপে আছেন, ফাদারের টাকায় চলাফেরা করতেছেন, সেখানে আপনার ফাদারের আইডিওলজির এগেইনস্টে কথা বলতেছেন। আপনার ফাদার ওইখানে আপনাকে ইয়ে করতেই পারে, আপনাকে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের রেস্ট্রিক্ট করে দিতে পারে। আই থিঙ্ক এর থেকে বেটার পজিশন হচ্ছে যে আপনি নিজের পায়ে দাঁড়ান, নিজের পায়ে যখন দাঁড়াবেন, যখন নিজে ইনকাম করা ইয়ে করবেন, তখন ওই রেস্ট্রিকশনটা কমে যাবে। আর যদি মনে করেন তাও কমতেছে না, আপনি আলাদা থাকতে পারেন। বাট মানে তাদেরকে বুঝাইতে যাওয়াটা কি ব্যাড আইডিয়া আপনাদের মনে হয়? ওয়েস্ট অফ টাইম। কারণ মানে বুড়া মানুষ হচ্ছে, শুনেন, দুই ধরনের ব্যক্তিদের সাথে কখনো তর্ক করতে হয় না। এক হচ্ছে বুড়া মানুষ, আর একটা বেড়ি মানুষ। এদের সাথে কখনো তর্ক করতে হয় না। আর এটা টিনেজার ফার্স্ট ভাই। টিনেজার, হ্যাঁ। আপনার মাঝখান দিয়ে বেটি মানুষ বলছেন? না it was a joke. হ্যাঁ। মানে ফারাজ ভাই, আপনার ফ্যামিলি কি বিষয়টা নরমালি নিছে? মানে আপনি কি আমার ফ্যামিলির সাথে এটা নিয়ে আর তেমন কথা হয় না আর কি। জানেই না এরকম না, জানে, বাট আমরা এটা নিয়ে কথা বলি না, ধর্ম নিয়ে কথা বলি না আর কি।
আচ্ছা আচ্ছা, তাও তো মানে ভালো যথেষ্ট। এই মানে আমি এরকম মানে আমার হ্যাঁ আশেপাশে ভালো। আমি যার কথা বললাম, আপনি তো কনক্লুশন শুনেছেন, আপনি তো মানে পথযাত্রা শুনেন নাই, এই জন্য বলতেছেন ভালো। হ্যাঁ, শুধু কনক্লুশন শুনলে তো আর হবে না। আচ্ছা এনি না হাও, ঠিক আছে ইয়া ভাই, সাদি আপু এটা তো পার্সোনালি যে ফ্যামিলি কি মনে করে না করে। আর আর কিছু কি বলবেন সাদি আপু? আর একটা জিনিস, সেটা কি ইসলামে কি রেপ নিয়ে কোনো কিছু মানে বলা আছে, এটার শাস্তি কি বা ইসলামের হচ্ছে? রেপ বলে কোনো ওয়ার্ড নেই। ওয়েল, দুইটা জিনিস আছে, একটা জেনা আছে, জেনা একটা ইয়ে আছে। জেনা হচ্ছে আপনি বিবাহ বহির্ভূত বা হচ্ছে দাসী বহির্ভূত সেক্স একটা আছে। ওই বিবাহ বহির্ভূত সেক্সের মধ্যে আর একটা ছোট পোর্শন আছে যেটা হচ্ছে বিবাহ বহির্ভূত এবং কনসেন্ট ছাড়া। কিন্তু ওই যে কনসেন্ট ছাড়া সেক্সটা, যেটাকে কনসেন্ট ছাড়া জেনা যেটা আর কি, সেটা প্রমাণ করা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি টাফ। আচ্ছা, ওই দিন মানে একজন হুজুর বলতেছিল যে একটা রেপ ভিকটিম তার রেপিস্টকে মেরে ফেলতে পারবে, এটা ইসলাম তাকে এই রাইট দিছে। এটা কি মানে এটা সত্যতা কতটুকু? একজন রেপ ভিকটিম কি করতে পারবে? মানে তার রেপিস্টকে মার্ডার করতে পারবে ইসলামের আলোকে। বেডি মানুষ কখনো ইয়ে করতে পারে, কাউকে মার্ডার করতে পারে রেপিস্টকে? আরে করছে, কি বলেন, ইতিহাসে অনেক ঘটনা আছে। লুজার বেডা আমি জানি না, এরকম কখনো শুনি নাই যে এটা মনে হয় ফারজ ভাই এটা অন্য আয়াত দিয়ে যে অন্যায় হইছে, অন্যায়ের প্রতিবাদ অন্য আয়াত দিয়ে এরকমটা হইতে পারে, মিলাই মিশায় বলতে পারে। বাট ইসলামে হচ্ছে আপনি মানে এখানে আবার কথা আছে, ধরেন অনেক ক্ষেত্রে ইসলামের ধরেন আপনি খুন করে ফেলাইলে সেটার বিচার আবার খুব বেশি হয় না, বা আপনাকে ওই যে ইয়ে আছে যে ধরেন বিচার আচার করবে তো একজন কাজী বা ইমাম বা মনে করেন একজন খলিফা, সে খলিফা হচ্ছে আপনাকে ইয়ে করে দিতে পারে, মানে আপনার শাস্তি মওকুফ করে দিতে পারে। ফর এক্সাম্পল ধরেন আয়েশা সাদিয়া আপু, আপনি ধর্ম ছেড়ে দিচ্ছেন, আমি কোনোভাবে জানলাম যে আপনি ধর্ম ছেড়ে দিচ্ছেন এবং নবী মোহাম্মদকে নিয়ে কটূক্তি করছেন। আমি আপনাকে মেরে ফেলে আমি বলতে পারি যে যখন আমাকে ধরা হবে আমি বলতে পারি যে সাদিয়া আমার সামনে গোপনে নবী মোহাম্মদকে নিয়ে কটূক্তি করছে, যেন আমি মেরে ফেলছি। তো এটা এই ধরনের কিছু ভিজুয়ালিটি অ্যাক্ট ইসলাম অনুযায়ী জায়েজ, বাট পার্টিকুলারলি এইটা জায়েজ কিনা আই ডোন্ট নো, আমার এই রেফারেন্সটা জানা নাই। আচ্ছা, বাট মানে আমি যতটুকু জানি মানে ক্লিয়ারলি তো কোনো কিছু ডিরেক্টলি বলা হয় নাই যে রেপ ভিকটিম এরকম করতে পারবে বা তাকে। না, এরকমটা আমি ক্লিয়ারলি কোথাও পাইনি আসলে। না, আমি পাইনি, আমি বলবো না যে বলা হয়নি, বাট আমি পাইনি। যেটা আছে যে ওটারও ধরেন যে ওটা প্রমাণ করতে গেলে নানা রকমের প্রক্রিয়া, 4 জন সাক্ষী লাগবে। আচ্ছা, জিনা তো আলাদা জিনিস না, কারণ বিবাহ বহির্ভূত যে কোনো রকম সম্পর্ক তো মানে জিনা হিসাবে কাউন্ট করা হয়, ওটার সাথে তো রেপের এটার কোনো জন্যই বললাম যে ইসলামের রেপকে ডিস্টিংগুইশ করা নাই ওরকম ভাবে, বুঝছেন? আচ্ছা। আর আপনারা কি এলজিবিটিকিউ রাইট অ্যাক্টিভিস্ট মানে এই সাপোর্ট করতেছেন? আমি মানে কেউ একজন কোনো অ্যাডাল্ট মানুষ তার যা ইচ্ছা সে যা ইচ্ছা করতে পারে, সে তার সেক্স চেঞ্জ করতে পারে, হরমোন নিতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, এটা তার ইচ্ছা। এন্ড আমি অ্যাজ এ মানে বিড়াল কুকুর হয়ে তারা যখন আইডেন্টিফাই করে, এটা ইজ ভেরি লাফেবল, ভেরি ফানি, বাট স্টিল আই বিলিভ ইন হিজ অর হার অর দেয়ার রাইট। এটা তার ইচ্ছা ভাই, আমি হাসবো তার এটা নিয়ে, এটা তার ইচ্ছা। I fully support LGBTQ, but GBTQ is silent. আচ্ছা, মানে টু বি ফ্র্যাঙ্ক, সেটা হচ্ছে যে এই যে ধরেন কেউ একজন ওই দিন আমি দেখলাম কেউ একজন আইডেন্টিফাই করতেছে, এক এক সিজনে সে একটা জিনিস আইডেন্টিফাই করে, ভাই যা ইচ্ছা করুক, এগুলো খুবই ফানি, আই লাফ অ্যাবাউট, আই জোক অ্যাবাউট, কিন্তু তাদের তো রাইট আছে তাই না, এখানে তো আমরা না করার অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, ওর ইকুয়াল এন্ড এভরি রাইট আমি এনশিওর করব। বাট ওর এই জিনিসটা নিয়ে আবার হাসাহাসি করলাম। আপনি যে এটা নিয়ে হাসাহাসি করতেছেন, তাহলে একটা ট্রান্সকে নিয়েও তো মানে সমাজের মানুষ হাসাহাসি করতে পারে, তখন কি আপনি হাসুক, ওর রাইটটা এনশিওর করে। কেউ যদি কারোর জিনিস নিয়ে হাসে, আমি আজকে একটা টি শার্ট পরলাম, এই টি শার্ট নিয়ে কেউ হাসাহাসি করতেছে, করুক। আমি হেয়ার কাট দিলাম, এটা নিয়ে হাসাহাসি করতেছে, কেউ করুক, আমার খারাপ লাগবে, বাট কিছু করার নেই। আই সিম ফানি টু দেম, কি করতে পারে? আচ্ছা, থ্যাংক ইউ, অনেক সময় নিলাম আপনাদের।
অনেক কিছু জানলাম, থ্যাংক ইউ। ওই সিজনাল মানে পরিবর্তন আলটিমেটলি আমার পজিশন এটাই যে ইটস লাফেবল, বাট এটা করার রাইট কি তার আছে? 100% এটা করার রাইট তার আছে। সে এটা করে হ্যাপি হতেছে, এখানে তো আমি হাসলাম বা কাঁদলাম, এটাতে আলটিমেটলি কোনো কিছু যায় আসে না। তার উপর জাজমেন্ট থেকে বড় ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে যে তার সেই রাইটটা আছে কিনা, তার সেই রাইটটা আছে। মানে আপনাদের কাছে মানে রাইট আর রং এর ডেফিনিশনটা কি? যতক্ষণ পর্যন্ত আমি অন্য রাইট বলতে আমি অধিকার বুঝাইতেছি। না, আমি বুঝতেছি ঠিক ঠিক না, আপনি অধিকার বোঝাচ্ছেন, কিন্তু আমি মানে জেনারেলি আপনাকে আস্ক করতেছি যে মানে অন্য কাউকে আমি যতক্ষণ না ক্ষতি করতেছি ততক্ষণ আমি মানে যা ইচ্ছা তাই করার রাইট কি আমার নাই? অন্য কাউকে যতক্ষণ আপনার অন্য কারো কোনো অধিকার আপনি ভায়োলেট করতেছেন, ওয়েল জিনিসটা কমপ্লেক্স, বাট একটা মোদ্দা কথা বললে হচ্ছে আপনি অন্য কারোকে যতক্ষণ না কোনো অন্য কারো রাইট যতক্ষণ আপনি ভায়োলেট করতেছেন, অধিকার আপনি ভায়োলেট করতেছেন, ততক্ষণ পর্যন্ত ইউ আর ওকে। আচ্ছা, ওকে, আমার আর কিছু বলার নেই, আমি তাহলে আজকে লিভ নিয়ে নিই। ওকে, থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। টেক কেয়ার, ভালো থাকবেন।